আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের রাতে আসলে একটু ক্লাসটা টাফ হয়ে যায়, যাই হোক আমরা শুরু করি। আমি 10টা 10-এ শুরু করছি ক্লাস। আমরা জাস্ট 11টা পর্যন্ত ক্লাসটা নিব, ঠিক আছে? 11টা পর্যন্ত ক্লাস নিব। রিস্ক ম্যানেজমেন্ট ব্রড কোয়েশ্চেন বাংলা ইংরেজি আপনাদেরকে প্রোভাইড করা হয়েছে। আমরা ম্যাথটা নিয়ে একটু কথা বলবো। আগে থেকে শুরু করার মানে হচ্ছে আমি আপনাদের কিছু কাজ দিয়ে দিব। এই কাজগুলি আপনারা একটু ঠিকঠাক করে মনে রাখবেন। মানে মনে রাখবেন মানে হচ্ছে জাস্ট একটু মুখস্থ রাখবেন। কারণ ম্যাথের পার্টে মুখস্থটা একটু লাগবে, রিস্ক ম্যানেজমেন্টে বিশেষ করে ফর্মুলা বা ফর্মুলার পার্টটা মুখস্থ রাখা এগুলি একটু জরুরি রিস্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে। সো রিস্ক ম্যানেজমেন্টে আমরা যদি ম্যাথ পার্টে আলোচনা করি, তাহলে ম্যাথ পার্টে আমাদেরকে আসলে কি কি জিনিস মোটামুটি মনে রাখতে হবে ম্যাথ পার্টের জন্য। ম্যাথ পার্টের জন্য আমরা মেনলি আমরা মেনলি একটা ম্যাথ খুব ভালো করে পড়বো। একটা ম্যাথ খুব ভালো করে পড়বো কারণ এই ম্যাথটা পরীক্ষায় আসবেই আপনাদের। হ্যাঁ, এই ম্যাথটা পরীক্ষায় আসবেই। সেটা হচ্ছে আমরা একটু বেশি ম্যাথ করব, সমস্যা নাই যদি আমাদের আমি আমি ফাইনালি যেমন আমরা ক্রেডিট অপারেশনের ক্ষেত্রে আপনাদেরকে বলে দিয়েছি যে প্লিজ সবাই একটু মনোযোগ দিয়ে, আমরা লাস্ট ম্যাথটা যেটা করেছি এটা একটু মনোযোগ দিয়ে পড়বেন। আমি ক্রেডিট অপারেশনে যে ম্যাথটা করিয়েছি তারপরে প্রভিশনের একটা ম্যাথ করব। প্রভিশনের ম্যাথটা ক্রেডিট সাউন্ডটা একটু ছোট মনে হচ্ছিল। আপনার সাউন্ড কিন্তু অনেক বড় মনে হচ্ছে সবার কাছে কি আমার সাউন্ড ছোট মনে হচ্ছে না ঠিক আছে সাউন্ড? ঠিক আছে, ঠিক আছে সাউন্ড ঠিক ভাইয়া। আছে। না, সাউন্ড ঠিক আছে, সাউন্ড ঠিক আছে। আচ্ছা, তার মানে ভাই আপনার ওখানে একটু একটু রিশাফল করবেন কিনা। দুইটা ব্যাপারে আমি একটু কথা বলে নেই, যারা আমাদের সাথে ক্রেডিট অপারেশন আছে দুইটা ব্যাপারে খুব সিমুলেশন আছে। এক নম্বর হচ্ছে ম্যাথের ক্ষেত্রে ক্রেডিট অপারেশনে প্রভিশনিং এর একটা ম্যাথ আছে, সেম ম্যাথটা আমরা রিস্ক ম্যানেজমেন্টও করব, হুবহু এক ম্যাথ, একই ফর্মুলা এবং একই সবকিছু এক, মানে সেম ম্যাথ ক্রেডিট অপারেশনে আছে এবং রিস্ক ম্যানেজমেন্টে আছে। কিসের ম্যাথ সেটা? সেটা হচ্ছে প্রভিশনিং এর ম্যাথ। এখন যদি বলা হয় যে ভাইয়া তাহলে ইম্পর্টেন্ট প্রভিশনিং এর ম্যাথটা কোথাকার জন্য, বেসিকলি ইম্পর্টেন্ট হচ্ছে ক্রেডিট অপারেশনে প্রভিশনটা বেশি যায় কারণ লোন ক্লাসিফিকেশনের সাথে প্রভিশনটা ক্রেডিট অপারেশনে বেশি আসে। বাট রিস্ক ম্যানেজমেন্টও কিন্তু আসছিল, 97-তে আসছিল, 99-তে আসছিল। সুতরাং ওই জায়গা থেকেও কিন্তু বাদ দেওয়া যাবে না। তাহলে প্রভিশনিং এর ম্যাথটা আপনাদের জন্য দুই পেপারেই সেম, একই ম্যাথ। তাহলে আমরা প্রভিশনিং এর ম্যাথটা করব কখন? প্রভিশনিং এর ম্যাথ করব যখন ক্রেডিট অপারেশনে লোন ক্লাসিফিকেশনটা আমি করব, লোন ক্লাসিফিকেশনের পরে একই ক্লাসে আমি প্রভিশনিং পড়াবো, প্রভিশনিং এর পড়ানোর সাথে সাথে ওই ম্যাথটা করব। ওইটা আসলে ম্যাথ না, ওইটা হচ্ছে আমি যদি প্রভিশনিংটা ঠিকঠাক ভাবে বুঝি তাহলে ওই ম্যাথটা আমি নিজেই করতে পারবো, ঠিক আছে? সো ওইটাকে আমরা আসলে ম্যাথ হিসেবে ট্রিট করব না। যেটা আমরা এই জায়গাটাতে, এই যে এই এই জায়গায় এই যে 3 নম্বর পয়েন্টটা প্রভিশন ক্যালকুলেশন। সো প্রভিশন ক্যালকুলেশনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, বাট প্রভিশন ক্যালকুলেশন পর্যন্ত ম্যাথটা করার জন্য আমরা ওয়েট করব লোন প্রভিশনিংটা যখন পড়বো লোন ক্লাসিফিকেশনের ক্ষেত্রে। মানে লোন ক্লাসিফিকেশনের ক্ষেত্রে মানে হচ্ছে ফ্রাইডেতে আমাদের যে ক্রেডিট অপারেশন ক্লাস হবে তার পরের ক্লাসটায়, অর্থাৎ নেক্সট ফ্রাইডেতে যে ক্লাসটা হবে সেই ক্লাসটা আমি সিকিউরিটিটা ভালো করে পড়বো, সিকিউরিটির পরে লোন ক্লাসিফিকেশনটা স্টার্ট করব। সো আগামী ক্লাসের পরে আমরা প্রভিশনিং এর ম্যাথটা করতে পারবো, মানে আমি সিলেবাসের সাথে রিলেভেন্ট রাখলাম। সো লোন প্রভিশনিং এর ম্যাথ আমরা ক্রেডিট অপারেশনে যে ম্যাথটা করব ওই ম্যাথটার কপি আমি রিস্ক ম্যানেজমেন্টে দিব। সুতরাং যারা শুধুমাত্র রিস্ক ম্যানেজমেন্ট পড়বেন তাদের জন্য আমার ডেফিনেটলি আরেকটা ক্লাস নিতে হবে, বাট যারা ক্রেডিট অপারেশন রিস্ক ম্যানেজমেন্ট দুইটা সাবজেক্ট আছে তারা এই জায়গাটাতে বেনিফিটস পাবেন। এক নম্বর কথা, সো প্রভিশনিং ম্যাথ একটা ম্যাথ করব। 2 নম্বর হচ্ছে আমাদের বিভিন্ন রেশিও নিয়ে একটা ম্যাথ থাকে, সেই রেশিও নিয়ে আমরা ম্যাথটা করব 2। 3 নম্বর হচ্ছে ডিউরেশন গ্যাপ নিয়ে একটা ম্যাথ থাকে, সেইটা করব। 4 নম্বরে হচ্ছে ভ্যাসেল 1 2 3 নিয়ে একটা ম্যাথ থাকে, সেটা করব। তাহলে আমরা রিস্ক ম্যানেজমেন্টে আসলে আইডেন্টিফাই করছি 4 ধরনের ম্যাথ করার। 1 নম্বর হচ্ছে ভ্যাসেল 1 2 3 রিলেটেড একটা ম্যাথ। 2 নম্বর হচ্ছে প্রভিশন রিলেটেড একটা ম্যাথ।
3 নম্বর হচ্ছে রেশিও রিলেটেড একটা ম্যাথ, 4 নম্বরে হচ্ছে ডিউরেশন গ্যাপ রিলেটেড একটা ম্যাথ। 4টা ম্যাথের মধ্যে প্রভিশনিং এর ম্যাথটা বেশি কনসার্নের ইস্যু না, বিকজ এটা আমার প্রভিশনিং এর সাথে ম্যাচ করে আমার পড়তে হবে। আমরা যখন ক্রেডিট অপারেশনের ক্লাস করব, যারা রিস্ক ম্যানেজমেন্ট পড়ছেন, কারণ ম্যাথটা যেহেতু প্রভিশনটা ক্রেডিট অপারেশনের সাথে রিলেটেড, আমরা ক্রেডিট অপারেশনের ক্লাসের ক্ষেত্রে বলে দিব, আমি ক্লাসের মধ্যে ডিক্লেয়ার করব যে এইখান থেকে এই অংশটুকু আপনারা যারা রিস্ক ম্যানেজমেন্টে আছেন তারা জয়েন করবেন। যেমন আমি আগামী ক্লাসেই যদি রিস্ক ম্যানেজমেন্ট প্রভিশনটা পড়াই, আগামী ক্লাসে আমি প্রভিশনটা পড়াবো। সুতরাং আমি যখন ক্রেডিট অপারেশনের ডিক্লারেশন দিব, পাশে লিখিয়ে দিব রিস্ক ম্যানেজমেন্ট প্রভিশন ম্যাথের জন্য ইম্পর্টেন্ট ক্লাস। সো যদি আপনার ক্রেডিট অপারেশন ক্লাস না হয়, আপনারা জানেন আপনারা একটা লিঙ্ক দিয়ে ঢুকতে পারবেন। এবং যারা শুধুমাত্র রিস্ক ম্যানেজমেন্ট আছে আমার সাথে, আপনাদের তো আমাদের সিস্টেমের সাথে কিউ মানে অ্যালাইনমেন্ট করা আছে। আপনি যদি রং সাবজেক্টে জয়েন করেন, যে সাবজেক্টে ধরেন আপনি পেমেন্ট করেন না, ওটা আমার কাছে ইন্টিমেশন চলে আসে। সো আমি ওই দিন ইন্টিমেশনটা টোটালি রিমুভ করে রাখবো। সো আপনি যারা রিস্ক ম্যানেজমেন্টের স্টুডেন্ট, তারা ক্রেডিট অপারেশনের ওই ক্লাসটায় জয়েন করবে। মানে শুধুমাত্র যে ভাই আমি প্রভিশনিং ম্যাথটা বোঝার জন্য না, আমি চাই আপনারা ক্লাসিফিকেশনটা ভালো করে বোঝেন। তো আপনার ধরেন ক্রেডিট অপারেশন পাস করে ফেলছেন অথবা এবার পরীক্ষা দিচ্ছেন না, প্রভিশন ক্যালকুলেশন রিলেটেড ম্যাথটা আমরা আগামী ক্লাস অর্থাৎ শনিবার 3:15 জায়গায় 3টা থেকে শুরু করব। ক্লাসটা কয়টা থেকে শুরু করব? 3টা থেকে 4:30 পর্যন্ত থাকবে আমাদের ক্রেডিট অপারেশনের ক্লাস। যে ক্রেডিট অপারেশনের প্রথম অংশটা আমরা সিকিউরিটি নিয়ে পড়বো 30 মিনিটস, পরের 1 আওয়ার আমরা প্রভিশন লোন ক্লাসিফিকেশন করে সেখানে ম্যাথটা সলিউশন করে ফেলবো। তাহলে ওই ম্যাথটা আমার ক্রেডিট অপারেশন যারা পড়ছেন তাদের প্রভিশনিং এর ম্যাথটা কভার করে ফেলবে, রিস্ক ম্যানেজমেন্ট যারা পড়ছেন তাদেরও প্রভিশনিং এর অংশটুকু কভার করে ফেলবে। যারা রিস্ক ম্যানেজমেন্ট পড়ছেন, ইউ আর অল অ্যালাউড যে আপনারা সেই ক্লাসটায় জয়েন করতে পারবেন শনিবার বিকেল 3টা থেকে 4:30 পর্যন্ত। সবাই ক্লিয়ার? প্রভিশনিং এর ম্যাথটা ক্লিয়ার। 2 নম্বর হচ্ছে ডিউরেশন গ্যাপ। আমরা একটা ম্যাথ করব ছোট, বাট ইট ইজ লেস ইম্পর্টেন্ট। কেউ যদি মনে করেন যে ভাইয়া আমি করতে চাচ্ছি না, স্লাইড ডিশ, সমস্যা নাই। রেশিও রিলেটেড একটা ম্যাথ করব, এটা করতে হবে, এবং ব্যাসেল রিলেটেড একটা ম্যাথ করব, এটা করতে হবে। তাহলে যদি কেউ মনে করেন যে ভাইয়া ডিউরেশন গ্যাপটা বাদ দেন, আমাকে 3টা ম্যাথ করায় দেন, আমি ব্যাসেল করব, প্রভিশন তো যেহেতু ক্রেডিটের সাথে আসবে ক্রেডিট করব, এবং রেশিও অ্যানালাইসিসটা করব। ইটস আপ টু ইউ, কোনো সমস্যা নেই। প্রভিশন আমি শনিবারে শেষ করব, আজকে আমি ব্যাসেলটা স্টার্ট করে আপনাদেরকে ফর্মুলার সবকিছু টেকনিক্যাল ইস্যুসগুলি নিয়ে বলবো, যাতে আপনারা ম্যাথটা থ্রো করতে পারে। আর রেশিও আমি পরে আস্তে একটা সময় করব। ভ্যাসেলটা কেন করব আমি এখন ফর্মুলা বুঝিয়ে আপনাদেরকে রেডি করব কেন, কারণ ভ্যাসেল থেকে আপনাদের 2টা ম্যাথ থেকে যে কোনো একটা ম্যাথ আসবে, ভ্যাসেলের ম্যাথটা 100% আসবে। একটা ম্যাথ ভ্যাসেল আসবে, আরেকটা ম্যাথ হয় রেশিও আসবে, না হয় প্রভিশন আসবে, না হয় ডিউরেশন গ্যাপ আসবে। সো ভ্যাসেলটা মাস্ট আসবে, ভ্যাসেলটা আমরা পড়বো ইম্পর্টেন্টলি। আমার মনে হয় প্রভিশন বা আমি যতটুকু এতক্ষণ কথা বলেছি কারো কোনো কনফিউশন হওয়ার কথা নাই। কনফিউশন? কারো কোনো কনফিউশন আছে, বুঝতে পারেন না এরকম? সো আপনারা অল অ্যালাউড, আনইজি ফিল করার কিছু নেই, কারণ আমি এক্সেস বাটনটা ক্রেডিট অপারেশনে সবার জন্য ওপেন করব। সো যারা রিস্ক ম্যানেজমেন্ট আছেন তারা ক্রেডিট অপারেশনের ওই স্পেশাল ক্লাসটা করতে পারবেন। নট অনলি প্রভিশন, আমরা লোন ক্লাসিফিকেশনটা নিয়ে আলোচনা করব, সিকিউরিটি নিয়ে আলোচনা করব। মোস্ট প্রবাবলি ক্রেডিট অপারেশনের সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাস পাশের জন্য। মোস্ট প্রবাবলি যারা মানে ইনভেস্টমেন্ট রিলেটেড অ্যাক্টিভিটিতে ভালো বুঝতে চান, মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস। ক্লাস ডিউরেশনটা 1.5 ঘন্টা, 3টা থেকে 4:30 পর্যন্ত শেষ। 2 নম্বর আরেকটা জিনিস হচ্ছে, যারা জিএফআই পড়বেন, যারা জিএফআই পড়বেন, জিএফআই গভর্নেন্স ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, তাদের জন্য রিস্ক ম্যানেজমেন্টের 2টা প্রশ্ন আমরা গভর্নেন্স এবং রিস্ক ম্যানেজমেন্টে একই প্রশ্ন থাকবে। সেই 2টা প্রশ্ন কি কি? সেই 2টা প্রশ্ন হচ্ছে রিস্ক ম্যানেজমেন্টের 15 এবং 16, 15 এবং 16, এই 2টা প্রশ্ন জিএফআইতেও 12 এবং 13 নম্বর প্রশ্ন। সুতরাং এই 2টা প্রশ্ন আপনাদের যে সাজেশন থাকে 23-24টা প্রশ্ন, যারা রিস্ক ম্যানেজমেন্টে 15 এবং 16 পড়বেন, জিএফআইতে আমি এই 13 এবং 14 হুবহু এই 2টা প্রশ্ন রাখবো, মানে সিলেবাস এক, এই 2টা প্রশ্ন রাখবো, এই 2টা প্রশ্ন রাখবো। সুতরাং এইটাও যারা জিএফআই এর সাথে ক্রেডিট অপারেশনকে মার্চ করবেন তাদের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে? আরেকটা জিনিস গেল,
যারা ক্রেডিট অপারেশন পড়বেন তাদের জন্য রিস্ক ম্যানেজমেন্ট আমরা একটা প্রশ্ন অলরেডি পড়ে আসছি, যারা আমাদের সাথে ছিলেন তারা জানেন রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস একটা কোয়েশ্চেন পড়ে আসছি, যেটাকে আমরা দিয়েছি হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 6। সো কোয়েশ্চেন নাম্বার 6 ক্রেডিট অপারেশনে আমরা পড়বো, মানে এই প্রশ্নটাকেই ওখানে আমরা নিয়ে যাব, কারণ ক্রেডিট অপারেশনে একটা সাবজেক্ট আছে, একটা চ্যাপ্টার আছে আপনাদের রিস্ক ম্যানেজমেন্ট। দুইটা প্রশ্ন পড়বে, একটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস বলতে কি বোঝায়, আর আরেকটা হচ্ছে কোর রিস্ক ম্যানেজমেন্ট, হোয়াট আর দ্য এলিমেন্টস অফ সাউন্ড রিস্ক ম্যানেজমেন্ট। এবং এখানে আমরা একটা কোর রিস্ক ম্যানেজমেন্টের একটা প্রশ্ন আছে, এইটাও আমরা ওই জায়গাটাতে পড়বো। সুতরাং দেখেন তিনটা সাবজেক্ট, একটা সাবজেক্টের সাথে আরেকটা সাবজেক্টের কিন্তু মার্চ করানো। কয়টা সাবজেক্ট? জিএফআই এর দুইটা প্রশ্ন, রিস্ক ম্যানেজমেন্টের দুইটা প্রশ্ন হুবহু। আবার রিস্ক ম্যানেজমেন্টের দুইটা প্রশ্ন, ক্রেডিট অপারেশনের দুইটা প্রশ্ন হুবহু। ক্রেডিট অপারেশনের প্রভিশনিং ম্যাথ রিস্ক ম্যানেজমেন্টের প্রভিশনিং ম্যাথের সাথে হুবহু। তিনটা জিনিস কিন্তু একটা সাবজেক্টের সাথে অন্য একটা সাবজেক্টের সাথে ইন্টারলিঙ্ক করানো আছে। আমরা যখন পড়তে যাব তখন আমরা এটা ডিসকাস করব যে এই ইস্যুসগুলিকে আমরা এইভাবে সলভ করব। আমার মানে যতটুকু আলোচনা করেছি সবাই ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে? এনি কনফিউশন? এনি কনফিউশন? নাই? ওকে, ভেরি গুড। আমরা এখন যাব, আমরা প্রথমে পড়ছি প্রভিশন, তো আমরা ম্যাথের সাথে মিলিয়ে পড়ব। আমরা এখন একটু রিস্ক ম্যানেজমেন্টের মানে ভ্যাসেলের ম্যাথটা পড়ব। ভ্যাসেলের ম্যাথের ক্ষেত্রে প্রথম কন্ডিশন হচ্ছে আমরা এখন যে ম্যাথটা বুঝবো, যাদের যত রকম প্রবলেম আছে আজকের ক্লাসের পরে এই ক্লাসের রেকর্ডিংটা সবাই শুনবেন। শোনার পরে যার যেখানে প্রবলেম আছে আমাকে যত রকম প্রশ্ন করতে চান করতে পারেন। যদি দেখেন যে আমি ফোন না ধরি, ভয়েস মেসেজ দিয়ে দিবেন, আমি একটু দেরিতে হলেও রেসপন্স করব। বাট এই প্রশ্নটা আপনাদের বুঝতে হবে, মাস্ট। রিস্ক ম্যানেজমেন্টে এই ম্যাথটা না বুঝে পরীক্ষার হলে কেউই যেতে পারবেন না, যারা আমার সাথে ক্লাস করছেন কেউই যেতে পারবেন না। বুঝতে হবে বাই হুকস অ্যান্ড কুকস। যারা ইজিয়ার পড়বেন তাদের জন্য সোজা হবে, যারা মনে করেন যে ভাইয়া একটু কঠিন মনে হচ্ছে, রিপিট। আমরা ক্লাস শুরু করছি 1.5 মাস আগে, মাঝখানে আমার স্পেশাল ক্লাস লাগবে, আই হ্যাভ নো প্রবলেম, আমরা স্পেশাল ক্লাস করব। রিস্ক ম্যানেজমেন্ট যারা পরীক্ষা দিবেন এই ম্যাথ না বুঝে কেউ পরীক্ষা হলে যেতে পারবেন না। দুইটা ম্যাথ, একটা হচ্ছে প্রভিশনিং এর ম্যাথটা আর ভ্যাসেলের ম্যাথটা। প্রভিশনিং এর ম্যাথটা আপনারা এমনি বুঝবেন, মানে এটা আমার কনফিডেন্ট, এমনি বুঝবেন। রিস্ক ম্যানেজমেন্টের ব্যাপারে আমি কনফিডেন্স দিতে পারছি না, কারণ এটা যদি আপনি ভালো করে বুঝেন তাহলে আপনি এই কোয়েশ্চেনটা ভালো করে অ্যান্সার করতে পারবেন। যদি ভালো করে না বুঝেন তাহলে আপনার জন্য অ্যান্সার করাটা টাফ হবে। ওকে, সো আমরা এখন ফুল ফোকাস দিব রিস্ক ম্যানেজমেন্টের ভ্যাসেল রিলেটেড ম্যাথ। ভ্যাসেল রিলেটেড ম্যাথ কি, কিভাবে করতে হবে, কি কি ফর্মুলা মনে রাখতে হবে, এই জিনিসগুলি নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। ভ্যাসেল মানে কি? ভ্যাসেল মানে হচ্ছে সুইজারল্যান্ডের একটা অথরিটি আছে, তাদেরকে বলা হয় ভ্যাসেল কমিটি। তারা ব্যাংকিং সুপারভিশন নিয়ে একটা বিশেষ ধরনের রেগুলেশনস দিয়েছে, এবং ভ্যাসেলের যারা মেম্বার, লাইক সেন্ট্রাল ব্যাংক, প্রত্যেকটা দেশের সেন্ট্রাল ব্যাংকরা ভ্যাসেলের মেম্বার, তাদেরকে অ্যাকুমুলেট করে ইনস্ট্রাকশন দিয়েছে যে তোমরা যদি তোমার ব্যাংকের সিকিউরিটিটা এনশিওর করতে চাও তাহলে তোমরা আমাদের প্রদত্ত এই নিয়মটা মেনে চলো। দেখেন, আমরা যারা এএমএল পড়ছেন অথবা আপনারা সবাই তো মানি লন্ডারিং রিলেটেড অ্যাক্টিভিটিতে জানেন, মানি লন্ডারিং রিলেটেড অ্যাক্টিভিটিতে এফএটিএফ 40 রিকমেন্ডেশনস বলতে একটা রিকমেন্ডেশনস আছে, যেই রিকমেন্ডেশনসে এফএটিএফ অনেকগুলি 3টি ব্ল্যাক কান্ট্রির কথা বলেছে এবং অনেকগুলি 22টা গ্রে কান্ট্রির কথা বলেছে, যে যেগুলি ব্ল্যাক কান্ট্রি তাদের সাথে অন্য কেউ বিজনেস করবেন না। এবং আমরা কিন্তু কেউ তাদের সাথে বিজনেস করি না, কারণ এফএটিএফ এর এই রিকমেন্ডেশনটাকে ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল অর্থাৎ জাতিসংঘ অ্যাপ্রুভ করেছে। আমরা যেহেতু জাতিসংঘের মেম্বার, আমরা যদি ওই ব্ল্যাক লিস্টেড কান্ট্রিগুলির সাথে বিজনেস করি তাহলে আমরা জাতিসংঘের সদস্য পদের সাথে বিট্রে করব, যেটা আমার ইন্টারন্যাশনাল রিপুটেশনটা খর্ব করবে। দ্যাটস ওয়াই আমরা যেহেতু ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের মেম্বার, আমরা এফএটিএফ এর ওই ব্ল্যাক লিস্ট এবং গ্রে লিস্টটা ফলো করি বাই ডিফল্ট। এফএটিএফ কিন্তু আমাকে বলে নাই বাংলাদেশ তুমি এটা ফলো করবা, মানে এই কান টানলে মাথা আসে এরকম মনে, আমরা ওইটা ফলো করি। সেম একই রকম ভ্যাসেল যে নিয়মটা দিয়েছে ক্যাপিটাল রিকোয়ারমেন্ট রিলেটেড, সেটাও কিন্তু ওরা আমাকে বলে নেন যে ভাই আপনি ফলো করতে হবে। আমরা রিপুটেশনাল এনরিচমেন্টের জন্য আমরা ভ্যাসেলের মানে রেগুলেশনসগুলি ফলো করি। যারা ভ্যাসেলের রেগুলেশনসগুলি ফলো করে তারা ইন্টারন্যাশনাল ব্যাংকিং রেটিংয়ে অনেক আগায় থাকে, এবং
ইন্টারন্যাশনাল সিকিউরিটি ব্যাংকের লিস্টে, তারপরে হচ্ছে সাস্টেনেবল ব্যাংকের লিস্টে অনেকে গিয়ে থাকে। দ্যাটস ওয়াই ওই একই রকম, মানে সঙ্গতকরণের সরাসরি আমাদের সাথে রিলেশন না থাকলেও আমরা ভ্যাসেল যেই রিকোয়ারমেন্টটা দেয় সেই রিকোয়ারমেন্ট আমরা ফলো করার চেষ্টা করি। আপনি আসলে ভ্যাসেলের জন্য ফলো করছি না, আপনি ফলো করছি ভ্যাসেলের কথাটা চিন্তা করে বাংলাদেশ ব্যাংক আমাকে ইনস্ট্রাকশন দিয়েছে, প্লিজ ফলো দিস ইনস্ট্রাকশন। সো আমাদের জন্য এটা বাইবেল হয়ে গেছে যে আমাদের এটা ফলো করতে হবে, আমরা ফলো করছি। তাহলে আমরা যারা কমার্শিয়াল ব্যাংকে আছি তারা আমরা ফলো করছি বেসিকলি বাংলাদেশের ব্যাংকের সার্কুলারের জন্য, আর বাংলাদেশ ব্যাংক এটা ফলো করছে গ্লোবাল প্র্যাকটিসে বাংলাদেশের ভাবমূর্তিটাকে স্ট্রং পজিশনে নেওয়ার জন্য। ভ্যাসেলের হিস্ট্রিটা বললাম, আমরা কেন ভ্যাসেলের নিয়মটা ফলো করছি, এটা আমাদের জন্য ম্যান্ডেটরি কোনো নিয়ম না, বাট বাংলাদেশ ব্যাংক ইনস্ট্রাকশন দিয়েছে আমাদেরকে এই নিয়মটা ফলো করতে, দ্যাটস ওয়াই আমরা ফলো করছি। ভ্যাসেল কমিটি এই পর্যন্ত 3 ধরনের ভ্যাসেলের কথা আলোচনা করেছে, একটা হচ্ছে ভ্যাসেল 1, তারপর হচ্ছে ভ্যাসেল 2, 3 নম্বরে হচ্ছে ভ্যাসেল 3। প্রথম যে ভ্যাসেলটা সেটার নাম হচ্ছে ভ্যাসেল 1। হ্যাঁ, এটাকে অনেকেই অনেক রকম উচ্চারণ হয়, কেউ বলে এটাকে বাজেল বলে, বাজেল বা এসিএল বাজেল, কেউ বলে ব্যাসেল বলে, কেউ বলে ব্যাজেল বলে, বিভিন্ন জন বিভিন্ন রকমের প্রনাউন্সিয়েশন করে। আপনি যেটা করেন নো ইস্যুস। ভ্যাসেল 1-এ সাধারণত এটা ইমপ্লিমেন্ট করা 1988 সালে। এইখানে শুধুমাত্র ক্রেডিট রিস্কটাকে কনসিডার করা হয়, ব্যাংকের শুধুমাত্র ক্রেডিট রিস্কটাকে কনসিডার করা হয়। সো 1988 সালের ভ্যাসেল 1-এ শুধুমাত্র ক্রেডিট রিস্কটাকে কনসিডার করে বলা হয়েছে, ওরা ইনস্ট্রাকশন দিয়েছে যে প্রত্যেকটা ব্যাংক তাদের ক্যাপিটালের, ডিপোজিটের না, তাদের যে টোটাল যে ক্যাপিটাল রয়েছে সেই ক্যাপিটালের 8%, 8% অফ টোটাল ক্রেডিট রিস্ককে তারা তাদের ব্যাংকে রিটেন করে রাখে, এটা ইনভেস্টমেন্ট বা অন্য কোনো অ্যাক্টিভিটিতে পারফর্ম করাবে না। তাহলে আপনার ব্যাংকের যদি টোটাল ক্রেডিট থাকে, মানে ক্যাপিটাল থাকে 100, তার 8% আপনি, মানে 8% অফ টোটাল ক্রেডিট রিস্ক ওয়েটেড অ্যাসেট, মানে প্রত্যেকটা দেশে ক্রেডিট রিস্কের একটা ওয়েটেজ করা হয়। যেমন আমাদের দেশে আমরা বিভিন্ন ধরনের ক্রেডিট দিয়ে থাকি। আমরা যদি ধরি, আপনাকে আমি যদি বলি যে আপনি ধরেন আপনার কাছে কোনো একটা কাস্টমার এফডিআর রেখেছে, এফডিআর রেখে এগেনস্টে আপনি লোন দিয়েছেন, এইটার আপনার কাছে কতখানি রিস্কি মনে হবে? আবার আমি বললাম যে আমরা সব বরাবর যেটা বলে আসি সেটা হচ্ছে যে একটা ইটের ভাটাতে আপনি ইনভেস্ট করেছেন, এটা আপনার জন্য কতখানি রিস্কি? আবার বললাম যে উম, আহ, নদীর ঠিক 1 কিলোমিটার দূরের কোনো একটা প্রজেক্টে আপনি লোন দিয়েছেন, এটা কতখানি রিস্কি? আবার বললাম যে বাংলাদেশ ব্যাংক আপনাকে একটা গ্যারান্টি দিয়েছে, সেটার এগেনস্টে আপনি ক্রেডিট দিয়েছেন, এটা কতখানি রিস্কি? আপনাকে যদি 4টা রিস্কের ক্লাসিফিকেশন করতে বলি, আপনি প্রথমে বলবেন যে ভাইয়া এফডিআর এর এগেনস্টে যে লোনটা দিয়েছে এটা আমার খুব সিকিউরড, কোনো রিস্ক নেই। বাংলাদেশ গভর্নমেন্ট যেই গ্যারান্টিটা দিয়ে লোন দিচ্ছি আমরা, সেটাও সিকিউর, বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টির এগেনস্টে দিচ্ছি। কিন্তু নদীর 1 কিলোমিটারের মধ্যে যে প্রজেক্ট আমরা ইনভেস্ট করছি এটা রিস্কি, যদি নদী ভাঙনে প্রজেক্টটা নষ্ট হয়ে যায় তাহলে আমার ক্রেডিটটা পাওয়ার ক্ষেত্রে রিস্ক হবে। তারপরে আমি বললাম যে যে ইটের ভাটাতে যদি ফাইন্যান্স, এটাও বলবেন যে রিস্ক, কারণ ইটের ভাটায় কোনো কারণে যদি ইট তোলার পরে যদি ঝড় বৃষ্টি হয় তাহলে মানে ওই ইটটা প্রপার ওয়েতে পাওয়া যাবে না, সো রিস্কি। মানে আপনাকেই বললাম যে ভাই আপনি যত লোন দেন কাস্টমারদেরকে, এই লোনগুলির মধ্যে আপনাকে যদি বলি সঙ্গত কারণে হাই রিস্ক, লো রিস্ক, মিডিয়াম রিস্কের লোন ক্লাসিফিকেশন করতে বললে আপনি নিজেই করতে পারবেন, আমিও করতে পারবো। বাংলাদেশ ব্যাংক এরকম একটা ক্যাটাগরি দিয়েছে যে এই লোনগুলি হাই, এই লোনগুলি মিডিয়াম, এই লোনগুলি লো। এই ক্যাটাগরির উপর বাংলাদেশ ব্যাংক অটোমেটেড একটা ওয়েটেজ দিয়েছে, ওয়েটেজ অ্যাভারেজ অ্যামাউন্ট দিয়েছে। যেগুলি রিস্কি লোন সেগুলির জন্য ওয়েটেজটা কম, যেগুলি কম রিস্কি লোন সেগুলির জন্য ওয়েটেজ বেশি। সো আপনার কোনো একটা ব্যাংকের যতগুলি ক্রেডিট থাকবে, হাই রিস্ক, মিডিয়াম রিস্ক, লো রিস্ক, ওদের যে যে ক্যাটাগরিতে যে লোন পড়বে সেই নাম্বারটাকে টোটাল যোগ করলে যেই অ্যামাউন্ট হবে সেই অ্যামাউন্টটাকে বলা হয় ক্রেডিট রিস্ক ওয়েটেড অ্যাসেট। সেই অ্যামাউন্টের 8%কে আপনার মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট হিসেবে আপনি সেভ করে রাখতে হবে, মানে ওইটা কোনো ধরনের ইনভেস্টমেন্টে দিতে পারবেন না। সো আমি মনে করলাম আমার ব্যাংকে 3 ধরনের লোন দিয়েছি, আমি আমি একটু আগে 4 ধরনের লোন দিয়েছি। কোনো একটা লোন যেটা নদীর 1 কিলোমিটারের মধ্যে দিয়েছি, সেই লোনের রিস্ক হচ্ছে, রিস্ক ওয়েটেজ অ্যাভারেজ হচ্ছে ধরেন এইটা 50 কম। আমি এফডিআর এগেনস্ট একটা লোন দিয়েছি, সেটার অ্যাভারেজ হচ্ছে 100, কারণ এটা ওয়েটেজ বেশি। আমি একটা লোন দিয়েছি ধরেন আম, একটা কোল্ড স্টোরেজের মালিককে দিয়েছি, সেটা ধরেন 75, মিডিয়াম রেঞ্জের রেঞ্জ। এগুলিকে সব যোগ করলে যে অ্যামাউন্ট হবে
সেই অ্যামাউন্টের 8% আপনাকে মিনিমাম ক্যাপিটাল রাখতে হবে। এটা ভ্যাসেল ওয়ানে বলেছে। আমি বোঝানোর জন্য বলছি, আপনারা যদি মনে না রাখতে চান আমার কোনো সমস্যা নেই, কারণ এটা আমার ম্যাথের পরীক্ষা থাকবে না। এবার ভ্যাসেল টুতে চলে যাই। এটা ইমপ্লিমেন্ট করা হয়েছে 2004 সালে। এইখানে 3 ধরনের রিস্ককে কনসিডার করা হয়েছে। এখানে শুধুমাত্র ক্রেডিট রিস্ক, এখানে হচ্ছে ক্রেডিট রিস্ক, মার্কেট রিস্ক এবং অপারেশনাল রিস্ক। এবং ভ্যাসেল টুতে বিশেষ ধরনের একটা পিলারের কথা বলা হয়েছে। এখানে 3টা পিলারের কথা বলা হয়েছে। প্রথম পিলারকে বলা হয় মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, 2 নম্বর পিলারকে বলা হয় সুপারভাইজারি রিভিউ প্রসেস, 3 নম্বর পিলারকে বলা হয় ডিসক্লোজার অ্যান্ড মার্কেট ডিসিপ্লিন। আমরা ভ্যাসেল থ্রির একটা প্রশ্ন পড়বো। ভ্যাসেল রিস্ক ম্যানেজমেন্টে যারা ভ্যাসেলটা ভালো বুঝবেন তারা পরীক্ষা পাশ করে যাবেন। ভ্যাসেলে যারা গন্ডগোল করবেন তারা পরীক্ষা পাশ করাটা টাফ হবে। সুতরাং আমি প্রশ্ন পড়াবো, আমি কিন্তু এই পড়াটা আবার পড়াবো যখন মেইন প্রশ্ন পড়াবো। মেইন প্রশ্নেও এটা আছে, ম্যাথে আছে এটা। সো 2 জায়গায় আমরা আলোচনা করব। ভ্যাসেল টুতে আছে 3টা রিস্ক। একটা হচ্ছে ক্রেডিট রিস্ক, যেটা ভ্যাসেল ওয়ানে দেখেছি, মার্কেট রিস্ক এবং অপারেশন রিস্ক। এগেইন এখানেও ক্রেডিট রিস্ক কোনো একটা প্রতিষ্ঠানে যা হবে সেটা যোগফল নিব, মার্কেট রিস্ক যা হবে সেটা যোগফল নিব, অপারেশনাল রিস্ক যা হবে সেটা যোগফল নিবে। ম্যাথে আপনার এটা দেওয়া থাকবে, ক্রেডিট রিস্ক এত, মার্কেট রিস্ক ওয়েটেড এত, অপারেশনাল রিস্ক ওয়েটেড এত। ধরেন ক্রেডিট রিস্কের ওয়েট হচ্ছে, আমি বের করলাম 100, মার্কেট রিস্কের ওয়েটেজ হচ্ছে 50, অপারেশনাল রিস্কের ওয়েটেজ হচ্ছে ধরেন 30। তাহলে আপনার ওই প্রতিষ্ঠানের টোটাল রিস্ক ওয়েট হবে 180। ভ্যাসেল টুতে এসে বলছে যে এই 3টা টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট যেটা আছে সেইটার মিনিমাম 10%কে আপনি মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট হিসেবে রাখতে হবে। মানে 10% আপনি অন্য কোনো কাজে ব্যয় করতে পারবেন না, এটা রিটেন করে রাখতে হবে। তো ভ্যাসেল ওয়ান এবং ভ্যাসেল টুর সাথে ক্লিয়ার পার্থক্য আমরা খুঁজে পাচ্ছি। এবং ভ্যাসেল টুতে বলা হয়েছে 3টা পিলারকে ইমপ্লিমেন্ট করা হয়েছে। আর পিলার ওয়ান, এখানে এটাকে বলা হয় মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট রাখা হয়। পিলার টুতে সুপারভাইজারি রিভিউ প্রসেস, পিলার থ্রিতে রাখা হয় ডিসক্লোজার এন্ড মার্কেট ডিসিপ্লিন। মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, আমি মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্টটা ভ্যাসেল টুতে রাখা হয়েছে 8%, ভ্যাসেল ওয়ানেও 8%। আমার একটু ছোট্ট মিস্টেক হয়েছে, আমি এখানে বলেছি 10%। ভ্যাসেল টুতে মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট 8%, ভ্যাসেল ওয়ানে মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট 8%। দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে? কেউ কি বলতে পারবেন? আমার এতটুকু আলোচনার মধ্যে কেউ কি বুঝতে পেরেছেন একটা ছোট্ট পার্থক্য আছে? হ্যাঁ, পার্থক্য আছে। এখানে বেসেল ওয়ানে 8% রাখতে হবে টোটাল ক্রেডিট রিস্কের উপর, হুম। আর বেসেল টুতে ক্রেডিট ক্রেডিট রিস্ক, অপারেশনাল রিস্ক, এবং মার্কেট মার্কেটিং রিস্ক তিনটার উপর 8% রাখতে হবে। ভেরি গুড, এক্সেলেন্ট, একদম পারফেক্ট অ্যান্সার। মানে আমি যা শুনতে চেয়েছি এক্স্যাক্টলি সেম অ্যান্সার। থ্যাংক ইউ সো মাচ। সো উই আর মুভিং। তাহলে আমরা, আর এখানে ভ্যাসেল টুতে আমরা দেখেছি যে ভ্যাসেল টুতে 3টা পিলার রয়েছে, 3টা পিলারের নাম যেটা এটা আমরা দেখেছি। 8% এটা। এখানে নো ক্যাপিটাল কনজারভেশন বাফার, নো কাউন্টার সাইক্লিং বাফার মেনশন, এই দুইটা জিনিস কি আমরা ভ্যাসেল থ্রি পড়লে আমরা বুঝতে পারবো। আচ্ছা, এবার আমরা আসবো এই যে 8% আমরা ক্যাপিটাল মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট রাখবো, সেই 8% আমরা কিভাবে রাখবো? সাধারণত কোনো একটা ব্যাংকের ক্যাপিটালকে 2টা অংশে ভাগ করা হয়। একটা হচ্ছে টিয়ার 1 ক্যাপিটাল বা টিয়ার 1 ক্যাপিটাল বা টায়ার 1 ক্যাপিটালও বলে। টিয়ার 1 ক্যাপিটাল এবং টিয়ার 2 ক্যাপিটাল, টায়ার 1 ক্যাপিটাল, টায়ার 2 ক্যাপিটাল। টিয়ার 1 ক্যাপিটালকে আবার 2টা অংশে ভাগ করা হয়। একটার নাম হচ্ছে কমন ইকুইটি টিয়ার 1 ক্যাপিটাল, আরেকটা হচ্ছে ইনোভেটিভ টিয়ার 1 ক্যাপিটাল। নামগুলো একটু মনে রাখতে হবে, আমি চাট করে সুন্দর করে দিয়ে দিয়েছি। টিয়ার 2 ক্যাপিটালের কোনো নাম নাই, একটাই নাম। তাহলে টিয়ার 1 ক্যাপিটালকে আমরা 2টা অংশে ভাগ করি, টিয়ার 2 ক্যাপিটালকে আমরা একটা অংশে ভাগ করি, সেটা একটাই। টিয়ার 1 ক্যাপিটালের মধ্যে টিয়ার 1 ক্যাপিটালের মধ্যে রাখতে হবে ওই যে 8%, সেটার মধ্যে টিয়ার 1 ক্যাপিটালের মধ্যে রাখতে হবে মিনিমাম 4%, এটা মিনিমাম। টিয়ার 2 থেকে রাখতে হবে ম্যাক্সিমাম 4%। এটা যে মিনিমাম টিয়ার 1, এটা আবার 2টা অংশে ভাগ করা, একটা হচ্ছে কমন ইকুইটি টিয়ার 1, আর একটা হচ্ছে ইনোভেটিভ টিয়ার 1। কমন ইকুইটি টিয়ার 1 রাখতে হবে অ্যাটলিস্ট 2%, সো এইটাও অ্যাটলিস্ট, এইটাও অ্যাটলিস্ট। ইনোভেটিভ টিয়ার 1 রাখতে হবে ম্যাক্সিমাম 2%, সো এটা হাইয়েস্ট সিলিং, এটা লোয়েস্ট সিলিং। টিয়ার 2 ক্যাপিটাল রাখতে হবে ম্যাক্সিমাম 4%, সো এই দুইটা ম্যাক্সিমাম বাট এটা মিনিমাম। এই 3টা ক্যাপিটালের মধ্যে দিস ওয়ান ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, যেটা মিনিমাম। মানে
এইটা আপনার প্রতিষ্ঠানের জন্য ভালো, এই জন্য এটাকে মিনিমাম বলছে। এটা যত বেশি হবে প্রতিষ্ঠানের জন্য তত ভালো। ইনোভেটিভ টিয়ার ওয়ানটা প্রতিষ্ঠানের জন্য রিস্কি, দ্যাটস ওয়াই এটাকে ম্যাক্সিমাম দিয়ে ক্যাপ করে দিয়েছে। এইটাও রিস্কি, এই জন্য এটাকে ম্যাক্সিমাম দিয়ে ক্যাপ করে দিয়েছে। পরীক্ষা যদি আসে পার্থক্যের জন্য দিস ওয়ান ইজ ইম্পর্টেন্ট, ম্যাথের জন্য এটা ইম্পর্টেন্ট না, কারণ ভ্যাসেল 1 এবং ভ্যাসেল 2 রিলেটেড কোনো ম্যাথ আপনাদের পরীক্ষায় আসবে না। আমরা শুধুমাত্র আলোচনাটাকে কন্টিনিউ করার জন্য ভ্যাসেল 1 এবং ভ্যাসেল 2 পড়ছি। ওকে ফাইন, এবার আমরা ভ্যাসেল 3 তে চলে যাব। ভ্যাসেল 3 তে প্রথমত এটা 2010 সালে ইমপ্লিমেন্ট করা হয়েছে। রিস্ক ওয়েটেড অ্যাসেট ক্যালকুলেশনের সময় এখানে 3টা রিস্কের কথা বলেছে, অ্যাজ লাইক অ্যাজ ভ্যাসেল 2। বাট দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে ভ্যাসেল 2 তে বলেছে মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট 8%, ভ্যাসেল 3 তে বলা হচ্ছে মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট 10%। আমি ভ্যাসেল 3 নিয়ে প্রশ্ন করবো একটু পরে, পড়ার পরে আপনাদেরকে আবার মানে আমরা নলেজ শেয়ার করব, ইন্টারঅ্যাকচুয়াল করব, দুই পাশে আলোচনা করব। কেন? কারণ ভ্যাসেল 3 থেকে তো ম্যাথ আসবে, 1-2 থেকে ম্যাথ আসবে না। পরীক্ষা 1-2 নিয়ে একটা পরীক্ষায় প্রশ্ন আসে যে ভ্যাসেল 1-2-3 হিস্ট্রিক্যাল অ্যানালাইসিস আলোচনা করেন, অথবা ভ্যাসেল 1-2-3 পার্থক্য আলোচনা করেন, ভ্যাসেল 1 এবং 2 এর মধ্যে পার্থক্য আলোচনা করেন, ভ্যাসেল 2 এবং 3 এর মধ্যে পার্থক্য আলোচনা করেন। 3টা ভ্যাসেলের মধ্যে বর্তমানে বাংলাদেশে আমরা কোনটা প্রচলন করি, কেন প্রচলন করি, এই টাইপের প্রশ্ন হইতে পারে। সো রিস্ক ওয়েটেড অ্যাসেট হবে ক্রেডিট রিস্ক, মার্কেট রিস্ক এবং অপারেশনাল রিস্কের যোগফলের মিনিমাম 10%। এক। 2 নম্বর হচ্ছে ভ্যাসেল 2 তে আমরা দেখেছি যে 3টা পিলারের কথা বলা ছিল, ভ্যাসেল 3 তেও 3টা পিলার, বাট এই 3টা পিলারের নামগুলিকে আরেকটু এক্সটেন্ডেড করা হয়েছে। কি করা হয়েছে? পিলার 1 এর নাম দেওয়া হয়েছে, এখানে হচ্ছে মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, এইখানে নাম দেওয়া হয়েছে এনহ্যান্স মিনিমাম ক্যাপিটাল লিকুইডিটি রিকোয়ারমেন্ট। সো এনহ্যান্স মিনিমাম ক্যাপিটাল অ্যান্ড লিকুইডিটি রিকোয়ারমেন্ট, এখানে লিকুইডিটিটাকে অ্যাড করেছে। সেম পিলার 2 তে ওখানে বলা হয়েছে সুপারভাইজারি রিভিউ প্রসেস, এখানে হচ্ছে এনহ্যান্স সুপারভাইজারি রিভিউ প্রসেস। পিলার 3 তে ওখানে বলা হচ্ছে রিস্ক ডিসক্লোজার অ্যান্ড মার্কেট ডিসিপ্লিন, এখানে বলা হচ্ছে এনহ্যান্স রিস্ক ক্লোজার অ্যান্ড মার্কেট ডিসিপ্লিন। মনে রাখতে হবে, একটু মুখস্থ রাখতে হবে। পিলার 2-1, আমি বারবার বলছি ভ্যাসেল যিনি ভালো করে বুঝবেন, কনফিডেন্টলি বলতে পারবেন ভাইয়া ভ্যাসেলটা আমি খুব ভালো বুঝেছি, তিনি রিস্ক ম্যানেজমেন্ট পরীক্ষায় 25 মার্কসের কোয়েশ্চেন কমন পাবেন, 25। ম্যাথ, সিঙ্গেল অ্যান্সার, পার্থক্য, ব্রড কোয়েশ্চেন, ট্রাস্ট মি। ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট, খুব ভালো করে মনে রাখতে হবে। এখন ধরেন আমি হয়তো ব্রড কোয়েশ্চেন পড়লে এদের মধ্যে একটু পার্থক্য বলবো, বাট আপনার একটু এই পয়েন্টগুলি মনে রাখলে কিন্তু মানে আপনি ম্যাথটা বুঝতে কোনো সমস্যা নাই। সো আমরা দুইটা ওয়ার্ড সম্পর্কে যদি আমি এখন বলি ভ্যাসেল 2 এবং ভ্যাসেল 3 এর মধ্যে পার্থক্য বলেন, আপনি প্রথম বলবেন ভ্যাসেল 2 তে 3টা রিস্ক কনসিডার করা হয়েছে, বাট টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেটের মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট হচ্ছে 8%। ওকে ফাইন, আমরা বলছি ভ্যাসেল 3 তে হচ্ছে 10%, একটা পার্থক্য, সুন্দর, আমরা বুঝে ফেলছি। 2 নম্বর হচ্ছে ভ্যাসেল 2 তে 3টা পিলারের কথা বলা হচ্ছে, পিলার 1, পিলার 2, পিলার 3, 3টা নাম দেওয়া ছিল। ভ্যাসেল 3 তেও 3টা পিলার, বাট ওই 3টা পিলারকে ভ্যাসেল 2-র 3টা পিলারের তুলনায় এক্সটেন্ডেড ভার্সনে নিয়ে আসা হয়েছে, যেগুলি আমি পয়েন্টগুলি মনে রাখলে মোটামুটি হয়ে যাবে। সেকেন্ড পার্থক্য, থার্ড পার্থক্য, ভ্যাসেল 2 তে এই দুইটা ওয়ার্ড কনসিডার করা হয় নাই, কি ক্যাপিটাল কনজারভেশন বাফার এবং কাউন্টার সাইক্লিং বাফার, এরকম দুইটা ওয়ার্ডের যে ডেফিনেটলি এটা কোনো না কোনো মানে বোঝায়, এই দুইটা মানেকে ভ্যাসেল 2 তে কনসিডার করা হয় নাই। ক্যাপিটাল কনজারভেশন বাফার এবং কাউন্টার সাইক্লিং বাফারকে ভ্যাসেল 3 তে কনসিডার করা হয়েছে। 4টা পার্থক্য পড়েছি, বাট স্টিল নাও ক্যাপিটাল কনজারভেশন বাফার এবং কাউন্টার সাইক্লিং বাফারকে কি আমরা জানি না। আপনারা মনে করছেন ভাইয়া ম্যাথ পড়বো, আপনি তো ব্রড কোয়েশ্চেন পড়ছি, এইটাই ম্যাথ। এখানে যত সুন্দর করে আপনি বুঝতে পারবেন ম্যাথ তত ক্লিয়ার আপনার কাছে যাবে, মেসেজটা যাবে। ইভেনচুয়ালি আমরা কিন্তু একটা ব্রড কোয়েশ্চেন শেষ করে ফেলছি, শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমাদের এই আলোচনার মধ্যে। ক্যাপিটাল কনজারভেশন বাফার এবং কাউন্টার সাইক্লিং বাফার আমি একটু হোল্ড করছি, একটু পরে আলোচনা করব। এগেইন আমি চলে আসলাম ভ্যাসেল 3-র 10% ক্যাপিটাল রিকোয়ারমেন্টটাকে কিভাবে অ্যানালাইসিস করা হয়েছে, 10% ক্যাপিটাল রিকোয়ারমেন্টটাকে কিভাবে অ্যানালাইসিস করা হয়েছে সেইটা নিয়ে আমরা আলোচনা করব। দিস ওয়ান ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেউ যদি না বুঝবেন প্রশ্ন করবেন, রিপিট করেন, যদি বলতে একটু আনইজি ফিল করেন চ্যাট বক্সে লিখবেন ভাই রিপিট করেন,
নো ইস্যু, আমি আবার রিপিট করব, এইটা বুঝতে হবেই 100%। কোন একটা ব্যাংকের ক্যাপিটালকে দুইটা অংশে ভাগ করা হয় লাইক অ্যাজ ভেসেল টু। ক্যাপিটাল দুইটা হচ্ছে টায়ার ওয়ান ক্যাপিটাল বা টিয়ার ওয়ান ক্যাপিটাল, টিয়ার টু ক্যাপিটাল। টিয়ার ওয়ান ক্যাপিটালকে দুইটা অংশে ভাগ করা হয়, একটা হচ্ছে কমন ইকুইটি টিয়ার ওয়ান, এডিশনাল টিয়ার ওয়ান। ভেসেল টুতেও টিয়ার ওয়ানকে দুইটা অংশে ভাগ করা হয়েছিল, কিন্তু তাদের নামটা স্লাইডলি ডিফারেন্ট ছিল। তো আপনি যদি মনে করেন যে ভাইয়া আমার একটু প্যাচ লাগছে, আমি ভেসেল টুর এই ক্যাপিটাল ডিস্ট্রিবিউশনটা মনে রাখবো না, প্লিজ, আমিও অ্যালাউ করি, মনে রাখার দরকার নেই। যদি মনে করেন যে ভাইয়া ভেসেল থ্রি পড়ার সময় আমার প্যাচ হয়ে যাচ্ছে, তাহলে আপনি পরীক্ষার পড়ার সময় এই আমার চেয়ে বড় করে ক্রস দিয়ে দিবেন। কারণ কি, এটা আমার কম্পারিজন লেখার জন্য লাগছে, বাট এটা নিয়ে আমার ম্যাথ আসবে না। ফর্মুলা মুখস্থ যদি মনে না রাখেন কোনো সমস্যা নাই, কারণ আমি বলেছি যে ভেসেল টু এবং ভেসেল থ্রি তার চারটা পার্থক্য অলরেডি আমি আগে আলোচনা করে ফেলেছি। আমি বলেছি ভেসেল টুতে রিস্ক ওয়েটেড অ্যাসেট ক্যালকুলেশন করা হয় ক্রেডিট রিস্ক, মার্কেট রিস্ক এবং অপারেশনাল রিস্কের 8%। ভেসেল থ্রিতে রিস্ক ওয়েটেড অ্যাসেট ক্যালকুলেশন করা হয় ক্রেডিট রিস্ক, মার্কেট রিস্ক এবং অপারেশন রিস্কের 10%। অলরেডি ডিসকাসড। আমি বলেছি ভেসেল টুতে তিনটা পিলার আছে, অমুক অমুক নাম। আমি বলেছি ভেসেল থ্রিতে তিনটা পিলার আছে, ভেসেল টুর তিনটা পিলারের নামটাকে একটু এনহেন্স বা এক্সটেন্ডেড করে আলোচনা করা হয়েছে অমুক অমুক নামে। আমি বলেছি ভেসেল টুতে ক্যাপিটাল কনজারভেশন বাফার নাই, আমি বলেছি ভেসেল থ্রিতে ক্যাপিটাল কনজারভেশন বাফার আছে। আমি বলেছি ভেসেল টুতে সাইক্লিক বাফারটা নাই, আর আমি বলেছি যে ভেসেল থ্রিতে কাউন্টার সাইক্লিং বাফারটা আছে। পার্থক্য তো হয়ে গেছে, সুতরাং কেউ যদি মনে করেন আপনার প্যাচ লাগে, প্লিজ ভেসেল টুর এইটা মনে রাখার দরকার নাই। তাহলে এটা আমি যেহেতু আপনাকে ছাড় দিচ্ছি, আসলে বড় কিছু পাওয়ার জন্য ছাড় দিচ্ছি। সেই বড় কিছুটা কি, সেটা হচ্ছে এখানে কোনো ধরনের ভুল করা যাবে না, মনে রাখতে হবে। কোন একটা ব্যাংকের ক্যাপিটালকে দুইটা অংশে ভাগ করা হয়, একটা হচ্ছে টিয়ার ওয়ান ক্যাপিটাল আর একটা হচ্ছে টিয়ার টু ক্যাপিটাল। টিয়ার ওয়ান ক্যাপিটালকে দুইটা অংশে ভাগ করা হয়, একটা হচ্ছে কমন ইকুইটি টিয়ার ওয়ান ক্যাপিটাল, এডিশনাল টিয়ার ওয়ান ক্যাপিটাল, দুইটা নাম। আমরা জানি যে ভেসেল থ্রির মিনিমাম ক্যাপিটাল হচ্ছে 10%, সো আমরা 10%কে এখন এখানে আলোচনা করব। কমন ইকুইটি টিয়ার ওয়ানের কিছু ক্যাপিটালের নাম দেওয়া আছে: পেইড আপ ক্যাপিটাল, শেয়ার প্রিমিয়াম, স্ট্যাটিউটরি রিজার্ভ, জেনারেল রিজার্ভ, রিটেইন আর্নিং, মাইনরিটি ইন্টারেস্ট, মাইনরিটি ইন্টারেস্ট। সো এই 6টা লাইন মুখস্থ। দয়া করে কেউ বলবে না ভাইয়া এর সাথে আর কিছু আছে কিনা, আর কিছু মুখস্থ করতে হবে কিনা। এখন আপনার এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। আমি বলেছি কমন ইকুইটি টিয়ার ওয়ান হচ্ছে 6টা, এই 6টা যাতে আপনার মুখস্থ থাকে। আমি বলেছি এডিশনাল টিয়ার ওয়ান ক্যাপিটাল হচ্ছে 2টা, পারপেচুয়াল ডেট, প্রেফারেন্স শেয়ার। হ্যাঁ, এটাকে আবার বলা হয়, প্রেফারেন্স শেয়ারকে বলা হয় পারপেচুয়াল নন কিউমিলেটিভ শেয়ারও বলা হয়। মুখস্থ। পরীক্ষা এটা আসবে না হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রেফারেন্স শেয়ার বা পারপেচুয়াল নন কিউমিলেটিভ শেয়ার, রিটেইন আর্নিংস, এগুলি পরীক্ষায় কোনোটাই আসবে না, শুধুমাত্র পয়েন্টগুলি আপনি জাস্ট মনে রাখতে হবে। সেকেন্ড ইস্যু, মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট যে এখানে 10%, সেই 10%-এর মধ্যে টিয়ার ওয়ান থেকে আসতে হবে মিনিমাম 4.5% অফ টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট, মিনিমাম। সো এগেইন কমন ইকুইটি টিয়ার ওয়ান ইজ ইম্পর্টেন্ট ফর এনি ব্যাংক বিকজ এই অংশ থেকে ব্যাংকের প্রফিট জেনারেট হয়। আর এডিশনাল টিয়ার ওয়ান বলেছে ম্যাক্সিমাম 1.5% অফ টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট। এইটা আর এটা যোগ করলে কমন ইকুইটি টিয়ার ওয়ান ক্যাপিটাল থেকে হবে 6%। এগেইন টায়ার টু ক্যাপিটালের 1, 2, 3, 4 চারটা নাম দিয়েছি: সাবঅর্ডিনেট ডেট, জেনারেল প্রভিশন, আদার প্রেফারেন্স শেয়ার, রিভ্যালুয়েশন অ্যামাউন্ট। এইটাতে বলা হয়েছে ম্যাক্সিমাম 4% অফ টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট। সো এইখানে হচ্ছে মিনিমাম 4.5%, এখানে ম্যাক্সিমাম 1.5%, এখানে ম্যাক্সিমাম 4%। সো এইটা ম্যাক্সিমাম, এইটা ম্যাক্সিমাম, এইটা মিনিমাম। দিস ওয়ান ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই দুইটা জিনিসকে টিয়ার ওয়ান ক্যাপিটালকে, এইটার আরেকটা নাম হচ্ছে গোয়িং কনসার্ন। ওয়াই ইট ইজ কল্ড গোয়িং কনসার্ন? আর টিয়ার টু কে বলা হয় গন কনসার্ন। ওয়াই ইট ইজ কল্ড গন কনসার্ন? এটা প্রশ্ন। গন মানে পাস্ট পার্টিসিপল, শেষ। মানে এইটা আসলে নতুন কোনো কিছু ক্রিয়েট করবে না, নতুন হোপ, নতুন ইন্টারেস্ট, নতুন প্রফিট জেনারেট করবে না। দ্যাটস ওয়াই দিস ওয়ান ইজ নট ইম্পর্টেন্ট, লেস ইম্পর্টেন্ট। বাট এইটা গোয়িং কনসার্ন, এটা আমাকে
নেক্সট প্রফিটের রাস্তাটা তৈরি করবে। দ্যাটস ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট। এবং এইটাকে আমরা বলি হচ্ছে গোয়িং কনসার্ন। সো কেন গোয়িং কনসার্ন বলি, কেন গন কনসার্ন বলি, সেটাও আমরা আলোচনা করেছি। কমন ইকুইটি টিয়ার ওয়ানে 6টা পয়েন্ট, এডিশনাল টিয়ার ওয়ানে 2টা পয়েন্ট, টিয়ার টুতে 4টা পয়েন্ট, টোটাল 12টা পয়েন্ট মনে রাখতে হবে ক্লাসিফিকেশন দিয়ে। কমন ইকুইটি টিয়ার ওয়ানে মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট হচ্ছে 4.5%। এটা মিনিমাম, বেশি হলে ভালো, কম হওয়া যাবে না। এডিশনাল টিয়ার ওয়ান ক্যাপিটাল হচ্ছে ম্যাক্সিমাম 1.5%, যত কম হবে ভালো, বেশি হওয়া যাবে না। টিয়ার টু ক্যাপিটাল ম্যাক্সিমাম 4%, কম হলে ভালো, বেশি হওয়া যাবে না। ক্লিয়ার? সামারি করছি ঠান্ডা মাথায়। ব্যাসেল 3 অনুযায়ী, যেটা ম্যাথের জন্য ইম্পর্টেন্ট, ক্যাপিটালকে 3টে অংশে, মূলত 2টা অংশে ভাগ করা হয়। একটা হচ্ছে টিয়ার ওয়ান ক্যাপিটাল, আর একটা হচ্ছে টিয়ার টু ক্যাপিটাল। টিয়ার ওয়ান ক্যাপিটাল হচ্ছে 2 রকম: কমন ইকুইটি টিয়ার ওয়ান ক্যাপিটাল, এডিশনাল টিয়ার ওয়ান ক্যাপিটাল। কমন ইকুইটি টিয়ার ওয়ান ক্যাপিটালে 6 ধরনের ক্যাপিটাল থাকতে পারে, নামগুলি মুখস্থ। এটা থেকে আসবে মিনিমাম 4.5% আসতে হবে। এডিশনাল টিয়ার ওয়ান ক্যাপিটাল থেকে 2টা আসবে, এখান থেকে ম্যাক্সিমাম 1.5 আসবে। টিয়ার টু থেকে আসবে 4টা পয়েন্ট, এটা হতে পারে ম্যাক্সিমাম 4%। এই মিনিমামের খেলাটা কি? ম্যাক্সিমাম মিনিমামের খেলাটা হচ্ছে, যেটা মিনিমাম লিখবো 4.5-এর চেয়ে বেশি হলে ভালো, অ্যাকসেপ্ট করব। যেটা ম্যাক্সিমাম লিখবো, সে ম্যাক্সিমাম সিলেক্টটাকে ক্রস করলে এটা অ্যাকসেপ্টেবল না, ভালো না। সেম একই রকম টিয়ার ওয়ানের ক্ষেত্রে 4%-এর বেশি গেলে সেটা আমার প্রতিষ্ঠানের জন্য ভালো না। সবাই কি ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে? এনি কনফিউশন প্লিজ লেট মি নো, প্লিজ। আরেকবার বলেন। কেউ একজন যদি বলতে চান। কে বলবেন? সাহস করে বলেন। পয়েন্টগুলি মনে করতে হবে না, আপনি শুধু কনসেপ্টটা বলেন, যে বলতে পারেন, কোনো সমস্যা নাই। গোয়িং গোয়িং কনসার্ন কনসেপ্টের মধ্যে 4.5 এর বেশি হলে ভালো, বাট আচ্ছা, হচ্ছে গন কনসার্নের ক্ষেত্রে যেগুলো আছে হচ্ছে আপনার এডিশনাল টিয়ার ওয়ান এর মধ্যে 1.5 এর কম ম্যাক্সিমাম, ওটা তো ওর কম হবে আর কি। ওকে। আর হচ্ছে টিয়ার টু এর মধ্যে যে 4% আছে, ম্যাক্সিমাম যেতে পারবো, ওর বাইরে যাবে না আর কি। ওর এইটা বাইরে যাবে হচ্ছে না, মেইন ইস্যু। রাইট। যদি এর বাইরে যায় তাহলে আমাকে কিন্তু একটা প্রপোজাল দিবে যে আপনি টিয়ার ওয়ানটাকে অ্যাকসেপ্ট করবেন কিনা। আপনি বলবেন যে না, অ্যাকসেপ্ট করবো না। সেম এখানেও যদি 1.5-এর বেশি যায়, আপনি বলবেন এটা অ্যাকসেপ্ট করবো না। এইখানে যদি 6% হয়, আপনি বলবেন ভালো, অ্যাকসেপ্ট করবো, মানে খুব আনন্দের সাথে করব। ঠিক আছে? সো মিনিমাম, ম্যাক্সিমাম এবং ম্যাক্সিমাম। ক্যাপিটালকে 2টা অংশে ভাগ করা হয়, একটা হচ্ছে টিয়ার ওয়ান আর একটা হচ্ছে টিয়ার টু। টিয়ার ওয়ানকে 2টা অংশে ভাগ করা হয়, একটা হচ্ছে কমন ইকুইটি টিয়ার ওয়ান এবং এডিশনাল টিয়ার ওয়ান। টিয়ার ওয়ান থেকে আমাদের যে মিনিমাম 10%-এর 6% আসবে এখানে, আর এখান থেকে আসবে 4%। এই 4% হবে ম্যাক্সিমাম, এই 6% হবে মিনিমাম। 6%-এর মধ্যে কমন ইকুইটি থেকে আসবে মিনিমাম 4.5%, আর এডিশনাল টিয়ার ওয়ান থেকে আসবে ম্যাক্সিমাম 1.5%। কমন ইকুইটির মধ্যে ক্রাইটেরিয়া থাকতে পারে এই 6টার যে কোনোটা অথবা একাধিক। এডিশনাল টিয়ার ওয়ানে থাকতে পারে এই 2টার যে কোনো একটা অথবা একাধিক। টিয়ার টু ক্যাপিটালে এই 4টার যে কোনো একটা বা একাধিক হতে পারে। সামনে আগাবো, যাব? ওকে। এবার আমি 2টা ওয়ার্ডকে আপনাদের মিসিং রেখেছি, এবার আমরা সেই 2টা ওয়ার্ডে যাব। একটা বলেছিলাম, আপনারা হয়তো মানে আমি বলেছিলাম টিয়ার টুতে এটা নাই, টিয়ার থ্রিতে আছে। সেটা হচ্ছে এই 2টা ওয়ার্ড: ক্যাপিটাল কনজারভেশন বাফার। ক্যাপিটাল কনজারভেশন বাফার হচ্ছে প্রত্যেকটা ব্যাংক, আমরা তো মিনিমাম পড়ছি যে মিনিমাম 10% রাখতে হবে। 2016 সালে ভ্যাসেল কমিটি সকল দেশের ব্যাংকগুলিকে বলেছে যে বিভিন্ন প্রেক্ষাপটে 10% মিনিমাম ক্যাপিটালটা আসলে একটু রিস্কি হয়ে যায়। সো তোমরা 2016 সালের পর থেকে প্রতি বছর 0.625% করে এডিশনাল ক্যাপিটাল নতুন করে অ্যাড করবা। তাহলে 2016 সালে 0.625%, 2017 সালে এটা দ্বিগুণ, অর্থাৎ 1.25% হবে, 2018 সালে 1.875% হবে, 2019 সালে 2.5%। অর্থাৎ রেগুলার যে 10% সেটার পাশাপাশি এই 2.5% তোমরা অতিরিক্ত ক্যাপিটাল রিটেইন করবা, এবং 2019 সালের পর থেকে এই রিটেনশনটা 12.5% করবা। তাহলে কি হবে? তাহলে
তুমি তোমার ব্যাংকে চাইলে চাইলে ক্যাশ ডিভিডেন্ড প্রোভাইড করতে পারবা, ডিভিডেন্ড দিতে পারবো, অর্থাৎ কোন একটা ব্যাংকের এইটা বুঝাবে যে ব্যাংকটার স্ট্যাবিলিটিটা ভালো। বাট মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্টটা কিন্তু তখন 12.5% হবে না, মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট কিন্তু 10%ই, মানে মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্টের জন্য 10%, বাট আপনার প্রতিষ্ঠানের এনহ্যান্সড ডিউ ডিলিজেন্সটা কভার করার জন্য আপনাকে বলা হচ্ছে যে আরো 2.5%, 2016, 2017, 2018 এবং 2019 সাল পর্যন্ত যদি আপনি ক্যাপ্ট করতে পারেন, এইটা আপনার প্রতিষ্ঠানের জন্য ভালো হবে এবং এর মাধ্যমে আপনি শেয়ার ডিভিডেন্ড দেওয়ার ক্ষেত্রে আপনার প্রতিষ্ঠানে কোনো ধরনের প্রবলেম হবে না। বাংলাদেশ ব্যাংকের ইনস্ট্রাকশন আমাদের জন্য এটা আছে, সো আমরা ক্যাপিটাল কনজারভেশন বাফারটাকে একসেপ্ট করছি। ক্যাপিটাল কনজারভেশন বাফার আমাদের এখন হচ্ছে 2.5। বাংলাদেশ ইজ নট কনসিডার কাউন্টার সাইক্লিং বাফার। এরপর হচ্ছে কাউন্টার সাইক্লিং বাফার, এটাকেও 2.5% রাখার কথা বলা হয়েছে। ভ্যাসেল বলেছে যে আপনারা ক্যাপিটাল কনজারভেশন বাফার রাখবেন 2.5% এবং কাউন্টার সাইক্লিং বাফার রাখবেন 2.5%। তাহলে মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট 10%-এর সাথে এই দুইটা 2.5 মিলে আরো 5% অ্যাড করলে আপনার প্রতিষ্ঠান পুরো সেফ হবে। বাংলাদেশ ব্যাংক আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছে কাউন্টার সাইক্লিং বাফারটা আমরা এখন রাখবো না, সো প্রত্যেক ব্যাংকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে আপনারা শুধু ক্যাপিটাল কনজারভেশন বাফারটা রাখেন। সো ক্যাপিটাল কনজারভেশন বাফারটা যেহেতু আমরা রাখছি, এটা ভ্যাসেল 3 রিকোয়ারমেন্ট গোয়িং, এটা আমাদের এমসিকিউ বা পার্থক্যের জন্য আমরা পড়ছি। আমরা জাস্ট এবার একটু মুভ করব, আমাদের মোটামুটি আলোচনাটা শেষ। এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের রিলেটেড সার্কুলারটা আমি দিয়েছি, এই যে কোনটা মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্টটা কত কি না না সেটার কথা এখানে বলা হয়েছে। একটা খুব ইম্পর্টেন্ট কথা, সবার জন্য ইম্পর্টেন্ট, এই যে ক্যাপিটাল কনজারভেশন বাফারটা রাখার কথা বলা হয়েছে 2.5%, এইটা রাখতে হবে আবার কমন ইকুইটি টিয়ার 1 থেকে, মানে সেকেন্ড লেয়ার থেকে, এডিশনাল টিয়ার 1 থেকে রাখলেও হবে না, তারপরে টিয়ার 2 থেকে রাখলে হবে না, এটা রাখতে হবে কমন ইকুইটি টিয়ার 1 থেকে। ক্যাপিটাল কনজারভেশন বাফার হচ্ছে রেগুলার যে মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্টের 10% রাখা, সেটার সাথে অতিরিক্ত আরো 2.5% এডিশনালি আপনার কোম্পানির ভালো অবস্থানের জন্য আরো 2.5% নতুন করে ক্যাপিটাল সংরক্ষণ করার প্রসেসকে ক্যাপিটাল কনজারভেশন বাফার বলা হয়। তবে এটা একবারে 2.5% রাখার কথা বলা হয়নি, 2016 সালে প্রতি বছর 0.2625% করে ক্যাপিটাল বাড়িয়ে বাড়িয়ে 2019 সালের পরে এটাকে 12.5% করার কথা বলা হয়েছে। যারা এই 2.5% ক্যাপিটাল কনজারভেশন বাফার রাখতে পারবে, তারা ওই কোম্পানির ডিভিডেন্ড সেই বছর ডিক্লেয়ার করতে পারবে। আদারওয়াইজ এই 2.5% যারা রাখতে পারবে না, তারা মানে তারা ডিভিডেন্ড ঘোষণা করতে পারবে না। আমরা এগুলি সব আলোচনা করে ফেলেছি, এগুলি সব আলোচনা করেছি। আর ব্যাংকের মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট হচ্ছে 10% অফ রিস্ক ওয়েটেড অ্যাসেট, এটা অলরেডি আমরা আলোচনা করেছি। হ্যাঁ, ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও হচ্ছে কোনো একটা প্রতিষ্ঠানের ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও যদি আমরা বের করতে যাই, এটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা। ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও হবে ইলিজিবল রেগুলেটরি ক্যাপিটাল হচ্ছে ক্যাপিটাল টিয়ার 1 ক্যাপিটাল প্লাস টিয়ার 2 ক্যাপিটাল উপরে, আর নিচে হচ্ছে রিস্ক ওয়েটেড অ্যাসেট। আপনারা বলেন তো ব্যাসেল 3-তে আমরা কয়টা জিনিসের রিস্ক ওয়েটেড অ্যাসেট নিয়ে আলোচনা করি, কেউ কি বলতে পারবেন? তিনটা তিনটা। তিনটা। ভেরি গুড। সো এই রিস্ক ওয়েটেড অ্যাসেট মানে তিনটা জিনিসের রিস্ক ওয়েটেড অ্যাসেটের যোগফল, রাইট? জি আর ইলিজিবল রেগুলেটরি ক্যাপিটাল মানে কি? টিয়ার 1 ক্যাপিটাল টিয়ার প্লাস ওয়ান টিয়ার প্লাস 2 টিয়ার টু টিয়ার 2। সো টিয়ার 1 প্লাস টিয়ার 2 ডিভাইডেড বাই ক্রেডিট রিস্ক ওয়েটেড অ্যাসেট প্লাস মার্কেট রিস্ক ওয়েটেড অ্যাসেট প্লাস অপারেশন অপারেশনাল রিস্ক ওয়েটেড যোগফলকে যদি পার্সেন্টেজ করি, তাহলে সেই ব্যাংকের কার বের হয়ে যাবে। ঠিক আছে, কার, কার মানে হচ্ছে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও, যেটা দিয়ে আসলে বোঝানো হয় মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। সো আমরা চাইলে এই ম্যাথ থেকে তিনটা জিনিসের মান বের করতে পারি, আমাদের মধ্যে বলতে পারে যে আপনার প্রতিষ্ঠানের রিস্ক ওয়েটেড অ্যাসেট কত বের করেন, তাহলে কার দেওয়া থাকবে, কারকে এখানে রেখে রিস্ক ওয়েটেড অ্যাসেট এখানে দিয়ে দিলে হয়ে গেল। আবার আপনাকে বলে দিতে পারে কার দেওয়া আছে, রিস্ক ওয়েটেড অ্যাসেট আছে, বললো যে টোটাল ক্যাপিটাল কত, তখন এই দুইটা গুণ করলে ইলিজিবল টোটাল ক্যাপিটাল বের হয়ে যাবে। আবার ধরেন এইটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, রিস্ক ওয়েটেড অ্যাসেট বের করতে বললো, জাস্ট এই ফর্মুলাকে বের করে আমি কার বের করতে পারি, টোটাল ক্যাপিটাল বের করতে পারি, রিস্ক ওয়েটেড অ্যাসেট বের করতে চাইলে পারি। আমরা ফর্মুলাতে যাচ্ছি।
ফর্মুলাতে যাচ্ছি, সোজা ফর্মুলা, আলোচনা অলরেডি করে ফেলছি সব, কারো কোনো কনফিউশন হওয়ার কথা না ইনশাল্লাহ। ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও কার, একটু আগে বলেছি, এখানে একটু গিল্টি ফিল্টি করে দেওয়া, ইলিজিবল এগারা বেগারা লেখা, আমরা এটাকে সুন্দর করে লিখছি টোটাল ক্যাপিটাল। আপনারা আবার একটু সুন্দর করে বলেন তো টোটাল ক্যাপিটাল মানে কি, কে কি বলতে টায়ার পারবেন? ওয়ান টায়ার ওয়ান প্লাস টায়ার টু ক্যাপিটাল। ভেরি গুড, টায়ার ওয়ান প্লাস টায়ার টু ক্যাপিটাল। নিচে আমরা লিখেছি কার মানে হচ্ছে টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট। কেউ যদি একটু সুন্দর করে বলেন তো এটা কি? তিনটা রিস্কের এটা ক্রেডিট তিনটা রিস্ক, মার্কেট রিস্ক, অপারেশন রিস্ক। রিস্কের রিস্ক ওয়েটেড যোগফল। অ্যাসেটের যোগফল। ক্লিয়ার? সো আমরা কার্ডটা বুঝতে পারছি, যদি আমার টোটাল ক্যাপিটাল পাই, টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট পাই, এটাকে এটা দিয়ে ভাগ করে পার্সেন্টেজ করলে মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্টটা বের হয়ে যাবে। সো আমার এটা কোনো সমস্যা নেই, আমি যদি মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট বের করতে হয়, টোটাল ক্যাপিটাল এবং টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট আমার লাগবে। ওকে, টোটাল ক্যাপিটাল হচ্ছে টায়ার ওয়ান ক্যাপিটাল এবং টিয়ার টু ক্যাপিটাল, আমরা অলরেডি জানি। এবার আসি, টিয়ার ওয়ান ক্যাপিটাল রেশিও যদি বের করতে চাই, এটাও রেশিও, আমরা যদি কোনো রেশিও বের করতে চাই, নিচে সবসময় টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট হবে। তাহলে টিয়ার ওয়ান ক্যাপিটাল রেশিও বের করতে গেলে টিয়ার ওয়ান ক্যাপিটালকে টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট দিয়ে ভাগ করে পার্সেন্টেজ করলে এটা বের হবে। তাহলে যেহেতু টিয়ার ওয়ান ক্যাপিটাল বের করছি, টিয়ার টু ক্যাপিটাল বের করতে গেলেও একই রকম, টিয়ার টু ক্যাপিটাল উপরে, টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট নিচে। দেখেন আমার এখানে তিনটা ফর্মুলা, একটা হচ্ছে একটা রেশিও, দুইটা রেশিও, তিনটা রেশিও। রেশিও যতগুলি বের করতে বলবে সবগুলিতে টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট নিচে থাকছে তিনটে ফর্মুলাতে। এখানে টিয়ার ওয়ান ক্যাপিটাল বলছে রেশিও, সো টিয়ার ওয়ান ক্যাপিটাল লিখছি উপরে। এখানে টিয়ার টু ক্যাপিটাল বলেছে, টিয়ার টু ক্যাপিটাল লিখেছি উপরে। এইখানে ক্যাপিটাল বলেছে, এখানে টোটাল ক্যাপিটাল লিখেছে। সো আমি আসলে ফর্মুলার বাইরে যাচ্ছি না, একদম সিম্পল ওয়েতে ফর্মুলাতেই থাকছি। 3 নম্বর ম্যাথের ডিসকাশনটা কমপ্লিট। মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট 10% অফ রিস্ক ওয়েটেড অ্যাসেট, এটা এখন পারি। 5 নম্বরে মিনিমাম টিয়ার ওয়ান ক্যাপিটাল হচ্ছে 4%, মিনিমাম টিয়ার টু ক্যাপিটাল হচ্ছে, সরি, মিনিমাম টিয়ার ওয়ান ক্যাপিটাল হচ্ছে 6%, মিনিমাম টিয়ার টু ক্যাপিটাল হচ্ছে 4%। ঠিক আছে? জি, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। সবাই বলেন ঠিক আছে। না টিয়ার টু হচ্ছে ম্যাক্সিমাম 4। কে বলছেন ঠিক এই আছে। কথা? কে বলছেন এই টায়ার কথা ওয়ানে বলছেন? তো দুই পদ আছে, এক পদে হচ্ছিল 4.5% মিনিমাম, আর 1.5% হচ্ছে ম্যাক্সিমাম। আচ্ছা, এটা তো টিয়ার প্রথম যেটা, 1. প্রথম পার্টে যেটা, যেহেতু প্রথম পার্টটা নিয়ে আপনাদের একটু কনফিউশন হতে পারে যে ভাইয়া এটা মিনিমাম ধরবো না ম্যাক্সিমাম ধরবো। মিনিমাম। যেহেতু যেহেতু 4.5 বড় সংখ্যা আর 1.5 ছোট সংখ্যা, অন অ্যান এভারেজ শুধু টিয়ার ওয়ান বললে আমরা মিনিমাম কথাটা লিখবো। ওকে, এবার আমি যদি বলি আপনাকে আলাদা করে কমন ইকুইটি কত, তখন আপনি মিনিমাম বলবেন। আমি যদি বলি এডিশনাল কত, তখন আপনি ম্যাক্সিমাম বলেন, নো ইস্যুস। বাট ওভারঅল যদি আমি টিয়ার ওয়ানের কথা বলি, তাহলে আপনি মিনিমামই বলবেন। ক্লিয়ার ইস্যুটা? জি clear. ওকে, এবার টিয়ার টু কত? মিনিমাম 4%, না ম্যাক্সিমাম ম্যাক্সিমাম 4. ম্যাক্সিমাম 4%। সো এই ওয়ার্ডটা হবে ম্যাক্সিমাম 4%, রাইট? এই ওয়ার্ডটা হবে ম্যাক্সিমাম 4%। MAXIUM। আপনারা তো সবাই খুব ভালো, কারণ আমি এটা গুগলি দিয়ে রাখি সবার জন্য, যে আপনারা কেউ বলতে পারেন কিনা। আমার আগের ব্যাচের ক্লাসের সময় কিন্তু বলতে পারি নাই, সবাই হ্যাঁ 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 বলছে, অনেকক্ষণ বলেছি যে ভাই একটু বলেন তো ঠিক আছে কিনা। কলেজে না, ঠিক আছে ভাই কোনো সমস্যা না, আপনি বলছেন তো ঠিক আছে, কিন্তু আমি আসলে এটা রংলি মেনশন করেছি এটা। সো আমরা সবাই ক্লিয়ার, এইটা সবাই জানি, এটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি না। ক্যাপিটাল কনজারভেশন বাফার আলোচনা করতে চাচ্ছি না। ইফ ব্যাংক রিটেন ক্যাপিটাল কনজারভেশন বাফার ইট উইল প্রোভাইড ডিভিডেন্ড, আমি অলরেডি আলোচনা করেছি। সো মূল ফর্মুলা আমাদের ডিসকাশন কমপ্লিট। এখন আমরা দুইটা জিনিস আলোচনা করব, দুইটা ম্যাথ কাছাকাছি দেখব। 11টা বাজে, আমরা 15 মিনিট টাইম নিই, তাহলে দুইটা ম্যাথ দেখে আপনাদেরকে প্র্যাকটিসের জন্য ছেড়ে দিতে পারবো। প্রথম ম্যাথটা আমরা আলোচনা করব রিস্ক ওয়েটেড অ্যাসেট বের করার জন্য। তাহলে কি আনবো? রিস্ক ওয়েটেড অ্যাসেট। এটা পরীক্ষায় আসার সম্ভাবনা কম। এখন যে ম্যাথটা আলোচনা করছি এটা পরীক্ষায় আসেনি কখনো, এটা মানে আমি ইচ্ছে করে বের করছি যে আমি যাতে রিস্ক ওয়েটেড অ্যাসেট ওয়ার্ডটা ভালো বুঝি। রিস্ক ওয়েটেড অ্যাসেট হচ্ছে কোনো একটা কোম্পানির ক্রেডিট রিস্কের রিস্ক ওয়েটেড অ্যাসেট, মার্কেট রিস্কের রিস্ক ওয়েটেড অ্যাসেট এবং অপারেশনাল রিস্কের রিস্ক ওয়েটেড অ্যাসেটের যোগফল।
assume that you are working in a commercial bank, বাংলাদেশ নেমটা এত এত এত, আপনার ব্যাংকের কয়েকটা লোনের কথা বললো, কর্পোরেট লোন, সিএমএসএমই লোন, কনজিউমার ফাইন্যান্স লোন, তিনটা লোন, এটা হচ্ছে এত ক্রো, এটা হচ্ছে এত ক্রো, এটা হচ্ছে এত ক্রো। আমাকে বলেন তো এই তিনটা ওয়ার্ড যদি রিস্ক মানে আমি যদি ক্লাসিফিকেশন করি, এটা কোনোটাকে মার্কেট রিস্কের সাথে জড়িত, কোনোটা অপারেশন রিস্কের সাথে জড়িত, না তিনটে ক্রেডিটের সাথে জড়িত? তিনটে তিনটা ক্রেডিটের সাথে ক্রেডিটের সাথে। তিনটে ক্রেডিট ক্রেডিট। তিনটাই। ভেরি গুড। হাউস বিল্ডিং লোন এটাও ক্রেডিটের সাথে জড়িত, চারটাই ক্রেডিট। ঠিক আছে। হেয়ার কর্পোরেট লোন কন্টেন 20%, সিএমএসএমই কন্টেন 40%, কনজিউমার ফাইন্যান্স কন্টেন 100%, হাউস বিল্ডিং ফাইন্যান্স কন্টেন 125% রিস্ক ওয়েটেড অ্যাসেট। কারণ হাউস বিল্ডিং ফাইন্যান্সের রিস্কটা কম, এই জন্য এটার ওয়েটেজটা বেশি। সো প্রত্যেকটা লোনের ওয়েটেজ দেওয়া আছে। তাহলে আমি যদি এবার বলি যে ভাইয়া কর্পোরেট লোনের রিস্ক ওয়েটেড অ্যাসেট কত, স্টেট 5,000-এর সাথে এই 20% গুণ 20%। করলে হয়ে যাবে। সেম সিএমএসএমই, সেম কনজিউমার ফাইন্যান্স, সেম হাউস বিল্ডিং ফাইন্যান্স। সো আমরা এখান থেকে যদি বলি যে ক্রেডিট রিস্কের রিস্ক ওয়েটেড অ্যাসেট বের করেন, আমরা ইজিলি বের করতে পারবো। খুব সোজা জিনিস। মার্কেট রিস্ক এবং অপারেশনাল রিস্ক কখনো রিস্ক ওয়েটেড অ্যাসেটকে সেগ্রিগেট করে দিবেন, একটা পয়েন্ট বলে দিবে শুধু। পরীক্ষা যদি আপনাদের ম্যাথ আসে অলওয়েজ, কারণ বাংলাদেশ ব্যাংকের রেগুলেটরি রিকোয়ারমেন্টে শুধু ক্রেডিট রিস্কটাকে ক্লাসিফাইড করেছে। সো আপনি শুধু ক্রেডিট রিস্কটাকে ক্লাসিফিকেশনটা বুঝতে পারলে হবে। ইউ নেভার নো অ্যাবাউট মার্কেট রিস্ক এবং অপারেশনাল রিস্ক। সো ওরা প্রশ্নে সিম্পল করে বলে দিবে যে মার্কেট রিস্ক ওয়েটেড অ্যাসেট এত এবং আপনার অপারেশনাল রিস্ক ওয়েটেড অ্যাসেট এত বলে দিবে। আচ্ছা, এই ম্যাথে আরো বলা আছে কমন ইকুইটি টিয়ার 1 ক্যাপিটাল হচ্ছে 900 ক্রোর, সরাসরি বলা আছে, ভেঙে ভেঙে বলে নাই। এডিশনাল টিয়ার 1 ক্যাপিটাল হচ্ছে 35 ক্রোর সরাসরি। টিয়ার 2 ক্যাপিটাল হচ্ছে 150 ক্রোর সরাসরি। রিস্ক ওয়েটেড অ্যাসেট অফ অপারেশনাল রিস্ক দেখছেন সরাসরি দেওয়া আছে 100 ক্রোর। রিস্ক ওয়েটেড অ্যাসেট অফ মার্কেট রিস্ক সরাসরি 100 ক্রোর। এবার আমার প্রশ্ন থাকলো 1, 2, 3। 1 নম্বর বলছে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট। সোজা, অলরেডি আমরা আলোচনা করেছি যে তিনটা যোগ করে দিব। এগুলি সব আর এগুলির সাথে পার্সেন্টেজ করে নিয়ে যাওয়া হবে, সেটা ক্রেডিট রিস্ক। ক্রেডিট রিস্কের সাথে অপারেশনাল রিস্ক ওয়েটেড অ্যাসেট যোগ করব, মার্কেট রিস্ক ওয়েটেড অ্যাসেট যোগ করব। প্রথম প্রশ্নের অ্যান্সার শেষ। ক্লিয়ার? সো আমরা আগাই। রিস্ক ওয়েটেড অ্যাসেট অফ কর্পোরেট জাস্ট গুণ করেছি, সিএমএসএমই গুণ করেছি, রিস্ক ওয়েটেড অ্যাসেট অফ কনজিউমার ফাইন্যান্স গুণ করেছি, রিস্ক ওয়েটেড অ্যাসেট অফ হাউস বিল্ডিং ফাইন্যান্স গুণ করেছি, টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট অফ ক্রেডিট রিস্ক, এই চারটা যোগফল। টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট হচ্ছে টোটাল ক্রেডিট রিস্ক, টোটাল অপারেশনাল রিস্ক, টোটাল মার্কেট রিস্কের যোগফল। এটা আছে 4050, এইটা এইটা যোগ করলে 4250 হলো আমার টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট। বি নম্বর প্রশ্নে আমাকে বলা হয়েছে যে ভাইয়া আপনি কারটা ক্যাপিটাল মানে ক্যালকুলেশন করেন, মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট কত এটা। সো কারের একটা ফর্মুলা আমরা জানি যে উপরে হবে টোটাল ক্যাপিটাল, নিচে হবে টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট। উপরে ক্যাপিটালের জন্য ওরা ইনফরমেশন দিয়ে দিয়েছে, মানে আমার এটা তো শুরুর ম্যাথ, আপনাদেরকে খুব বেশি পারপ্লেক্স করবো না আমি, এই জন্য আমি সরাসরি মান দিয়ে দিয়েছি। যেমন কমন ইকুইটি টিয়ার 1, এডিশনাল টিয়ার 1, টিয়ার 2 ক্যাপিটাল। তাহলে এই দুটো যোগ করলে টিয়ার 1 হবে, এটা টিয়ার 2, তার মানে এইটা এইটা এটা তিনটে যোগফল হচ্ছে টোটাল ক্যাপিটাল। আমরা ম্যাথটা ভেঙে করলে সেটাই বের করেছি। আমি দেখেন টোটাল টিয়ার 1 ক্যাপিটাল ইজ ইকুয়াল টু কমন ইকুইটি টিয়ার 1 প্লাস এডিশনাল টিয়ার 1। এটা ম্যাথ না ভাই, সত্যি কথা যদি আপনি বুঝেন এটা একদম সোজা ম্যাথ। জাস্ট আপনি কনসেপ্টটা একটু সুন্দর করে মাথায় নেবেন। আমরা যে ক্লাসটা করেছি এটা আরেকবার একটু রেকর্ডিং শুনবেন, নিজের মতো করে ম্যাথ করবেন। ইট ইজ সো ইজি। টোটাল যোগফল 235 ক্রো, মানে আমার টোটাল টিয়ার 1 ক্যাপিটাল। টিয়ার 2 ক্যাপিটাল হচ্ছে 150 ক্রো, দুইটা যোগ করলে 385 ক্রো আমার টোটাল ক্যাপিটাল। সো ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও বা কার, টোটাল ক্যাপিটাল ডিভাইড বাই টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট ইন্টু 100, 385 ভাগ 4250 ইন্টু 100, 9.05%। মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট হচ্ছে 10%। এই ব্যাটা মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্টও ফিল আপ করতে পারে নাই। এই ব্যাংকটা ভালো না খারাপ? খারাপ খারাপ। অবশ্যই তো খারাপ। খারাপ। আমরা যে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন সময় বলে এই ব্যাংকের এই অবস্থা খারাপ, এটা ক্যাটাগরি করে। দিস ওয়ান ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া টু ক্যালকুলেট দ্য ব্যাংক হুইচ ইজ ওস্ট, গুড অর বেস্ট। ওকে, 1 নম্বর ম্যাথ শেষ। আরেকটা ম্যাথ করব, আরেকটা ম্যাথ করলে আমাদের মোটামুটি কাভার আপ হয়ে যাবে। হ্যাঁ,
এখানে আবার একটা কথা আছে, উই নো কমন ইকুইটি টিয়ার ওয়ান ক্যাপিটাল এটা রাখতে হয়, আর ক্যাপিটাল রেশিও কমন ইকুইটি টিয়ার ওয়ান এত, সো 4 আমরা যদি মনে করি যে কোন পার্টে আমাদের আসলে প্রবলেম হয়েছে, এই যে 9.05% রেখেছে, এটার মধ্যে কোন পার্টে আমরা খারাপ করেছি। আমরা জানি কমন ইকুইটি টিয়ার ওয়ানে রাখতে হবে মিনিমাম 4.5%। এটা যদি আমরা ক্যালকুলেশন করি কমন ইকুইটি টিয়ার ওয়ানে, কমন ইকুইটি টিয়ার ওয়ানের অ্যামাউন্ট হচ্ছে 200, টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট হচ্ছে 4250, যে ক্যাপিটাল রেশিও বের করার পরে এটা হচ্ছে 4.70%। এটা ভালো তো, মিনিমাম রাখতে বলেছে 4.5, এটা ভালো, বেশি গুড। হয়েছে। সো মিনিমাম রিকোয়ারমেন্ট ফুললি কাভার্ড। এডিশনাল টিয়ার ওয়ান ক্যাপিটাল ক্যালকুলেশন করলে পাচ্ছি 0.82, এইটাও তো ভালো বলছে যে 1.5 এর নিচে রাখতে হবে, এটা 1.5 এর নিচে রাখা। 3 নম্বরটা বলেছে যে এই টিয়ার ওয়ান ক্যাপিটাল এত, টোটাল রিস্ক ওয়েটেড এত, ম্যাক্সিমাম 4 রাখতে হবে, এটাও মিনিমাম রাখা। সো মিনিমাম রিকোয়ারমেন্ট ইজ নট কাভার্ড। এখানে আমাকে বলা হচ্ছে ম্যাক্সিমাম 4% রাখতে পারবো, তার মানে 3.52% রাখলেই হবে। তা আমি 3.52% রেখেছি। তিনটার আলাদা ক্যাটাগরিতে রেজাল্টটা পজিটিভ দেখালেও টোটাল রেজাল্টে ফল করেছে। টোটাল রেজাল্টে ফল করেছে কোন জায়গায় জানেন? এই যে এই জায়গাটাতে এটা অনেক কম রাখা হয়ে গেছে। এই অনেক কম রাখা হওয়ার কারণে আমি 10টাকে টাচ করতে পারি। আমরা এবার মুভ করব 96th ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন, এই ম্যাথটা আসছে। হ্যাঁ, এই ম্যাথটা আপনাদের এবারে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। দিস টাইপস অফ ম্যাথ, এখন যে ম্যাথটা করব, কোন একটা প্রতিষ্ঠানের পেইড অফ ক্যাপিটাল দেওয়া আছে এত ক্রো। সো ওরা আসলে এবার টার্গেট করছে, আমরা যে কমন ইকুইটি টিয়ার ওয়ান ক্যাপিটালের 6টা পার্ট পড়েছি, এডিশনাল টিয়ার ওয়ানে 2টা পার্ট পড়েছি, তারপরে টিয়ার টুর 4টা পার্ট পড়েছি, সেটার ভিতর থেকে প্রশ্ন দিচ্ছে। পেইড অফ ক্যাপিটাল এত, স্ট্যাটিউটারি রিজার্ভ এত, রিটেন আর্নিং এত, পারপেচুয়াল বন্ড এত, জেনারেল প্রভিশন এত, সাবঅর্ডিনেট বন্ড এত, টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট এত। এটা ভাগ করে নেই। খেয়াল করেন, একটু আগের ম্যাথটা কিন্তু আমার পুরো মানে সবচেয়ে হার্ডেল ছিল টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেটটা বের করার জন্য। এই ম্যাথে এটাকে কোনো জায়গায় ওরা ঘোলাটে করে না, একদম স্ট্রেট ফরওয়ার্ড দিয়ে দিয়েছে যে টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট এত। বাট এই ম্যাথে আসলে আপনাকে ক্যাপিটালের জায়গাটাতে ওরা ডিটেরিয়েট করেছে, সেগ্রিগেশন করেছে। নো ইস্যুস। আপনাকে ম্যাথে বলা হয়েছে যে এই যে এটাকে সুন্দরভাবে নিলে ক্যাপিটাল রিকোয়ারমেন্ট এটা, টোটাল রিস্ক ওয়েটেড এত, আপনাকে ক্যালকুলেশন করতে বলেছে, মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ক্যালকুলেশন করতে বলেছে। আমি তো জানি মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট হচ্ছে কার ইজ ইকুয়াল টু হচ্ছে উপরে হচ্ছে টোটাল ক্যাপিটাল, নিচে হচ্ছে টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট। 2 নম্বর ক্যালকুলেশন বলেছে যে কমন ইকুইটি টিয়ার ওয়ান ক্যাপিটাল এবং টিয়ার ওয়ান ক্যাপিটাল রেশিও, দুইটাই রেশিও বের করতে বলেছে। সিতে বলেছে টিয়ার টু ক্যাপিটাল রেশিও বের করতে। ক্যাপিটাল রেশিও বের করা সোজা, যে জিনিসের ক্যাপিটাল রেশিও বের করতে বলবে, নিচে টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট হবে, উপরে এই ক্যাপিটালটার নাম লিখলে হয়ে যাবে। সো এই ফর্মুলাতে আমরা ব্যবহার করব, নিচে টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট, উপরে হচ্ছে টিয়ার টু ক্যাপিটাল। এইটাতে ব্যবহার করব নিচে টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট, উপরে হচ্ছে কমন ইকুইটি টিয়ার ওয়ান ক্যাপিটালের অ্যামাউন্ট। টিয়ার ওয়ানে আমরা কিন্তু কমন ইকুইটি টিয়ার ওয়ান এবং এডিশনাল টিয়ার ওয়ানের যোগফল আগে বের করে ওইটাকে টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট দিয়ে ভাগ করলে এইটা বের হয়ে যাবে, এটা বের হয়ে যাবে, এটা বের হয়ে যাবে, এই তিনটা বের করলাম। ক্যালকুলেট টোটাল ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেট, অথবা অর্থাৎ যেটাকে আমরা কার বলি, এগুলি বের করলে কারও বের করে ফেলা যাবে। তারপরে আপনাকে ইমপ্লিমেন্টেশন করতে বলছে, ওই যে মিনিমামটা ঠিকঠাক আছে কিনা, ম্যাক্সিমামের মধ্যে আছে কিনা, ডিভিডেন্ড দিতে পারবে কিনা, এই রিকোয়ারমেন্টগুলি আমরা দেখব। সো উই আর মুভিং। এগুলির মধ্যে প্রথমে ক্লাসিফাইড করব কমন ইকুইটি মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট আমি কিভাবে বের করি। মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট হচ্ছে 10% অফ রিস্ক ওয়েটেড অ্যাসেট। রিস্ক ওয়েটেড অ্যাসেট হচ্ছে 30,200 দেওয়া ছিল সরাসরি, এটা 10%। সো 3020 হচ্ছে মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, ওকে। কমন ইকুইটি ক্যাপিটাল হচ্ছে এই তিনটা, যোগ করলাম আমার এখানে যে লিস্টে যা যা নাম দেওয়া ছিল সেগুলি থেকে। তারপরে হচ্ছে কমন ইকুইটি রেশিও বের করব। আমরা জানি কমন ইকুইটি ক্যাপিটালকে টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট দিয়ে ভাগ করলাম। এটা কিন্তু একটু মনে রাখতে হবে, এটা মাঝে মাঝে আমাদের পরীক্ষার হলে এলোমেলো হয়ে যায়। কে ক্লাসে জয়েন করে লিভ নিয়েছেন, মানে ঠিক এই সময়টাতে কমন ইকুইটি ক্যাপিটাল রেশিওকে আমি রিস্ক ওয়েটেড অ্যাসেট দিয়ে ভাগ করলাম, পার্সেন্টেজ বের হয়ে গেল। কমন ইকুইটি ক্যাপিটাল রেশিও হচ্ছে এত। টিয়ার ওয়ান ক্যাপিটাল রেশিও হবে কমন ইকুইটির সাথে
এডিশনাল টিয়ার ওয়ান ক্যাপিটাল যোগ করে। এডিশনাল টিয়ার ওয়ান ক্যাপিটাল হচ্ছে এখানে শুধুমাত্র একটা, কমন ইকুইটির সাথে এডিশনাল টিয়ার ওয়ানকে যোগ করলে 3112 হয় টিয়ার ওয়ান ক্যাপিটাল। তাহলে টিয়ার ওয়ান ক্যাপিটালের রেশিও হবে টিয়ার ওয়ান ক্যাপিটাল ডিভাইড বাই রিস্ক ওয়েটেড অ্যাসেট। এগেইন রেজাল্ট বের হয়ে গেল। টিয়ার টু ক্যাপিটাল হচ্ছে এদের যোগফল, টিয়ার টু ক্যাপিটাল রেশিও হবে একে রিস্ক ওয়েটেড অ্যাসেট দিয়ে ভাগ করলে এটা। ওকে ফাইন। তাহলে কার হবে টিয়ার ওয়ান ক্যাপিটাল টিয়ার টু ক্যাপিটালের যোগফলকে রিস্ক ওয়েটেড অ্যাসেট দিয়ে ভাগ করে পার্সেন্টেজ করলে 13.65। বলেন তো এটা ভালো না খারাপ? ভালো স্যার, ভালো। ভালো ভালো অনেক ভালো। অনেক ভালো, ভেরি গুড। তার মানে আমরা সবাই বুঝতে পেরেছি। ইভ্যালুয়েশনে আমরা দেখি কি করব। ইভ্যালুয়েশনে বলছে কমন ইকুইটি আমার রাখতে হবে 4.5 মিনিমাম, রাখছি 9.31। ভেরি গুড, ভেরি গুড। টিয়ার ওয়ানে রাখতে বলেছে 6%, আমরা রাখছি টোটাল 10.30%। ভেরি গুড, কারণ এটাও তো আমার মিনিমাম। টিয়ার টুতে আমাকে রাখতে বলেছে, অথবা এডিশনাল টিয়ার ওয়ানে আমাকে রাখতে বলেছে ধরেন যতটুকু আছে, আমরা এখানে বের করেছি যে 453 কোটি। আমরা বের করেছি যে এখানে এডিশনাল টিয়ার ওয়ানে রাখার কথা বলা হয়েছে 453 কোটি। আর কার যেটা সেটা রাখার কথা ছিল মিনিমাম 30%, 10%, আমরা রেখেছি 13.65%। কেউ কি আমাকে একটু বলতে পারবেন যে এই কোম্পানিটা যদি, তার মানে 10 থেকে, আমি এখন আপনাদেরকে প্রশ্ন করছি, 10 থেকে 13.65%, মানে 3.65% এই কোম্পানির ক্যাপিটাল বেশি রাখা। এই 3.5% যদি যদি টিয়ার টু থেকে রাখতো উনি, এডিশনাল অ্যামাউন্টটা যদি কমপ্লিট টিয়ার টুতে হতো, তাহলে সেই প্রতিষ্ঠানের জন্য কি এটা ভালো হতো না খারাপ হতো? না, ভালো হতো না। ভালো হতো না, ভালো হতো না। কারণ আমাকে রেগুলেশনস বলে দিয়েছে যে 4% উপরে টিয়ার টু গেলেই এটা আমার জন্য নেগেটিভ, এটাকে আমি নন অ্যাকসেপ্টেড ধরবো। এডিশনাল টিয়ার ওয়ানে 1.5% উপরে গেলেই আমরা এটাকে নন অ্যাকসেপ্টেড ধরবো। বাট কমন ইকুইটি টিয়ার ওয়ান 4.5 উপরে যত বেশি হোক তত আমার জন্য ভালো। সো যত বেশি হচ্ছে তত আমার জন্য ভালো, এবং সেইটা আমার পার্ট ওয়ানেই কিন্তু বাড়ছে, সেইটা আমার পার্ট ওয়ানে বাড়ছে। এটা কি ডিভিডেন্ড দিতে পারবে? এরা ডিভিডেন্ড দিতে পারবে, রাইট। টিয়ার টু ক্যাপিটালে আমাকে বলছে ম্যাক্সিমাম 4, আমি রাখছি 3.34, ভেরি স্ট্যান্ডার্ড। এডিশনাল টিয়ার ওয়ানে আমার রাখছে 300, আমি যদি এটা পার্সেন্টেজ করি 1.5 এর নিচে আসবে। টিয়ার ওয়ান ক্যাপিটালে আমাকে বলছে মিনিমাম রাখতে হবে 6%, আমি রাখছি 10.30%। ভেরি গুড। সো এই ম্যাথটা আমাকে ভালো স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট দিয়েছে। ও চাইলে মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট রাখতে পারবে। আমার আসলে আর বোঝানোর কিছু নাই। 97, 98, 99, 100, 101, 102, এই 5টা ম্যাথ আমি আপনাদেরকে করতে দিব, আপনাদের HW আমি সলিউশন দিয়ে দিব, অথবা সলিউশন সহায় দিব। আপনাদের কাজ হচ্ছে এই 6টা ম্যাথ আপনারা করবেন। 96 থেকে 102, 102, 101, 100, 99, 98, 97, 96, 60টা ম্যাথ করবেন আপনারা নিজেরা। প্লিজ বলবেন না ভাই এত ম্যাথ করাচ্ছেন আপনি আমাদেরকে, মানে পাশবিক নির্যাতন করছেন। জাস্ট আপনার কনফিডেন্সটা এনরিচ হবে। পরীক্ষার হলে দেখবেন যে চোখ খুললে, প্রশ্ন খুললে এই ম্যাথটাই পাবেন, এখান থেকে একটা ম্যাথ পাবেন। সো 7টা ম্যাথ আমরা একটু প্র্যাকটিস করব নিজেরা। কারো কোনো সমস্যা হলে আমরা নিজেরা মানে ভয়েস রেজ করব। আমি আরেকটা ক্লাস নিব, রিভিউ ক্লাস, মানে ওই ম্যাথগুলির সলিউশনের জন্য একটা ক্লাস নিব আমি। ইন দ্য মিন টাইম আপনারা সেই ম্যাথগুলি করে ফেলবেন। রিস্ক ওয়েটেড ভেসেলের ম্যাথ পড়া শেষ, 1 ঘন্টা ক্লাস আমার শেষ। আমরা আজকে আর কোনো ডিসকাশনে যাব না, শীটটা আমরা আপনাদের সাথে শেয়ার করব, রেকর্ডিংটা শেয়ার করব। আপনারা 7টা ম্যাথের আমি আমার একটু সলিউশন কথা সহ ছিল। দিয়ে দিচ্ছি, আমরা সলিউশন সহ দিয়ে দিচ্ছি। সো সলিউশন সহ দিয়ে দিলে আপনারা নিজেদের মতো করে ওটা দেখে নিজের মতো করে ম্যাথটা করবেন, ঠিক আছে? কি কথা আমি আছে? একটা কথা বলতে জি চাচ্ছিলাম জি যে আসলে এই বিশেষ করে 96 থেকে 96, 97, 98, 99 যে ম্যাথ গুলো আসছে, এই ম্যাথ গুলা আমি করছি আগে, মানে আমার আগে কয়েকবার ফেল করছি আর কি পরীক্ষায়। তো এই ম্যাথ গুলো আমার বেশ ইজি আর কি, মোটামুটি কনসেপচুয়াল অনুযায়ী ইজি। কিন্তু লাস্ট যে আহ, সপ্তম এবং ষষ্ঠ পরীক্ষায়, যখন থেকে কম্পালসারি ম্যাথ শুরু হইলো আর কি, যে অবশ্যই ম্যাথ দিতে হবে, তখন থেকে যে ম্যাথ গুলা দেয় এগুলোর ভিতরে একটু প্যাচ মেরে দেয়।
বিশেষ করে দেন এই যে সপ্তম পরীক্ষায় যে ম্যাথটা দিল এটার ভিতরে বেশ একটু কমপ্লেক্সিটিস আছে, মানে সহজেই করে ফেলা যায় না। তো এই ধরনের যদি কিছু উদাহরণমূলক কিছু স্যাম্পল ম্যাথ থাকতো যে একটু কমপ্লেক্স, আমরা প্র্যাকটিস করে গেলাম, একটু আচ্ছা, উল্টা পাল্টা আমি আমি এরকম দিব। যদি থাকে আর কি। না না না, যদি থাকে না, আমি এটার পরে আপনাদেরকে আরো প্র্যাকটিস দিব এটা। হ্যাঁ, বাট প্রথম হচ্ছে আমরা বোর্ডের একদম লাস্ট বোর্ড পর্যন্ত আগে সবাই সবগুলি ভালো জি করে জি জি বুঝে জি ফেলি, ঠিক আছে? তারপর আমি দিব, জি জি প্র্যাকটিস দিব এডিশনালি আপনাদের, কোনো হ্যাঁ সমস্যা হ্যাঁ নেই, ঠিক আছে? থ্যাংক ইউ। ওকে, জাকির ভাই, আমার একটা কথা ছিল একটু কাইন্ডলি। জি জি, আচ্ছা, আমাদের তো যেটা হচ্ছে বাফারটা তো 2.5% ইমপ্লিমেন্টেড 2020 থেকে, জি এবং এটা তো কমন ক্যাপিটাল থেকে টায়ার 1 থেকে আমার নিতে হচ্ছে। জি। তাহলে আমরা কি আসলে 10%ই ক্যাপিটাল রিকোয়ারমেন্ট রাখবো, নাকি 12.5-তে যাবো? না আর আমাদের, ইয়েটা, জি আচ্ছা, তারপর প্রশ্ন। আর যেটা হচ্ছে, যেহেতু আমার 4.5 হচ্ছে আমার টায়ার 1 কমন ক্যাপিটালের, তাহলে কি 4.5-ই থাকবে, নাকি এটা 2.5% বেড়ে আমার 7 হবে? আচ্ছা, প্রথম হচ্ছে মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্টের যদি পরীক্ষার প্রশ্ন আসে আপনাদের লিখতে হবে এটা 10%ই, মিনিমাম 10%-এর কথাই বলেছে। যদি আপনাকে বলে পরীক্ষায় যদি কোনো কারণে 12.5-এর কথা বলে, হুম। তাহলে দুইটা দিক থেকে আপনাকে বলবে যে প্রথমে এরকম টোন দিবে যে কোম্পানি ডিভিডেন্ড দিতে পারবে কিনা, তার মানে আপনাকে তারা ক্যাপিটাল কনজারভেশন বাফারটাকে অ্যাড করতে বলেছে বা ওইটা নিয়ে আপনাকে পেঁচিয়েছে। সেকেন্ড হচ্ছে যদি কোনো কোম্পানি 11% রাখে, তার মানে ক্যাপিটাল কনজারভেশন বাফারে সে ফেল করেছে, ডিভিডেন্ড দিতে পারবে না, বাট মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট তার কমপ্লাই হয়েছে। আচ্ছা, বুঝতে পেরেছি, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন নিব না আজকে আর, বিকজ অনেক রাত হয়েছে। আপনারা রেকর্ডিংটা শুনেন, আমি রেকর্ডিংটা একটু পরে দিয়ে দিব, ম্যাথ শিটটা দিতে হয়তো একটু গোছায় দিব, দিলে হচ্ছে আপনারা এটা একটু সবাই রিভিউ করে ফেলবেন। রিভিউ করে ফেললে ইনশাল্লাহ আশা করছি যে আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে। আমরা রিস্ক ম্যানেজমেন্টের পরে যে ম্যাথ ক্লাসটা নিব, আমাদের ম্যাথ ক্লাসটা থাকবে আপনাদেরকে যে 7টা ম্যাথ আমরা করতে দিব এখন, সেই 7টা রিভিউ, মানে আপনাদের কার কোন জায়গায় প্রবলেম সেটা নিয়ে আমরা আলোচনা করব। যে ভাইয়া যেহেতু একটু আগে যেটা যেভাবে বলেছে যে কারো কোনো প্রবলেম থাকলে আমরা সেটা নিয়ে ডিসকাস করব, তারপরে আমরা একটু প্র্যাকটিস করব, 2-3টা এডিশনাল ম্যাথ প্র্যাকটিস করব, যাতে পরীক্ষার হলে আমরা ক্লিয়ারলি সবকিছু বুঝতে পারি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।